প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিআরপিসির ক্লাস চলছে, র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচ 423 থেকে আজকে 500 ধারা পর্যন্ত আলোচনা করার কথা আছে। চেষ্টা করছি 500 ধারা পর্যন্ত আজকে শেষ করব। তো প্রথমেই 423 যেটা বলা হচ্ছে, আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালতে যখন কোনো আপিল দায়ের করা হচ্ছে, ফৌজদারি আপিল, তখন আপিল আদালত কি কি করতে পারবেন সেইটা আমরা আজকে দেখব। নিম্ন আদালত সাক্ষ্য গ্রহণ করেন, তারপরে আর্গুমেন্ট সাক্ষী পরীক্ষা করেন, সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ দেন, আর্গুমেন্ট, তারপরে জাজমেন্ট। এই প্রসিডিউর গুলো আমরা নিম্ন আদালতে কিভাবে হয়, একটি ফৌজদারি মামলা দায়ের থেকে শুরু করে জাজমেন্ট পর্যন্ত, সেটা আমরা দেখেছি। আমরা আপিল কোনটা করা যায় কোনটা করা যায় না এগুলো বিষয়ে আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব যে আপিল আদালত কি কি করতে পারবেন। তো প্রথমে 1 নম্বরে আছে, এই ধারার 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এলসিআর তলব। এলসিআর তলব, এলসিআরটা কি? এলসিআর হচ্ছে লোয়ার কোর্ট রেকর্ড। নিম্ন আদালতের যে নথি, সেটাই বলা হচ্ছে লোয়ার কোর্ট রেকর্ড বা নিম্ন আদালতের নথি। নিম্ন আদালত একটি মামলা ফাইলিং থেকে শুরু করে মামলা চলাকালীন যা কিছু জমা হয়েছে সমস্ত কিছুই তলব করতে পারবেন, অর্থাৎ ডেকে চেয়ে পাঠাবেন। যখন মামলা ফাইল মানে আপিল ফাইলিং করা হলো, একটা পিটিশন দেওয়া হয়েছে এবং এর সাথে নতুন একটা ওকালতনামা, তারপরে জাস্ট নির্দিষ্ট কিছু অংশের জাবেদা নকল। যখন এলসিআর আসবে তখন পুরো সেট চলে আসবে মামলার নিম্ন আদালত থেকে, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এলসিআর তলব করা হলো, এলসিআরটা আসলো, আসার পরে কি করা হবে? এলসিআরটা পরীক্ষা করবেন আপিল আদালত। তাহলে প্রথমে তলব করতে পারবেন, সেটা পরীক্ষাও করতে পারবেন। আপিল আদালত বক্তব্য শ্রবণ, তাহলে আপিলকারীর বক্তব্য শ্রবণ করবেন আপিল আদালত, যেটাকে আমরা বলি শুনানি করা বা হিয়ারিং। তারপরে পিপির বক্তব্য শ্রবণ মানে হিয়ারিং। এখানে দেখেন, আপিলকারী যিনি আপিল করছেন, তিনি যদি আসামি পক্ষ আপিল করে, সেই ক্ষেত্রে তার বিপরীতে রেসপন্ডেন্ট হিসাবে পিপি থাকবেন। তো পিপি তারপরে শ্রবণ করবেন, অর্থাৎ পিপির বক্তব্য শ্রবণ করা হবে মানে পিপি শুনানি করবেন। আসামির বক্তব্য শ্রবণ, শুনানি হাজির হলে 417 ধারায় যদি আপিল হয়, সেক্ষেত্রে আসামির যে বক্তব্য থাকবে, মূল মামলার যিনি আসামি তিনি বক্তব্য পেশ করবেন, সেটাও শুনবেন। হস্তক্ষেপের মতো পর্যাপ্ত কারণ না থাকলে আপিল খারিজ। সবকিছু শোনার পরে যদি মনে করেন যে না, নিম্ন আদালত যেটা করেছে সেটা একেবারে পারফেক্ট বিচার হয়েছে, সেটা আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এটাকে আর হস্তক্ষেপ করার দরকার নেই, মানে নিম্ন আদালতের যে জাজমেন্ট সেটার পরিবর্তন করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে খারিজ করে দিবেন আপিল। এটাকে বলে নামঞ্জুর করে দেওয়া। কতে খালাসের ক্ষেত্রে খালাসের আদেশ পরিবর্তন, অধিক তদন্ত, পুনর্বিচারের আদেশ বা নির্দেশ দিবেন। আর দোষী হলে দণ্ড প্রদান করবেন। আসামি খালাস পেয়েছে, প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ আপিল করেছেন, সেক্ষেত্রে সবকিছু দেখার পরে যদি মনে করেন যে হ্যাঁ, দোষী হবে, আসলে নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে ব্যর্থ হয়েছেন, তাহলে দণ্ড প্রদান করতে পারেন। তাহলে খালাসকে দণ্ডে পরিণত করা যাবে। তাহলে নিম্ন আদালত দিল খালাস, এটার বিরুদ্ধে আপিল হলো, আপিল আদালত এসে সেটাকে দণ্ডে রূপান্তর করতে পারবে খালাস থেকে, এটা করা যাবে। তার মানে আপিলকারী জিতে গেল। দণ্ডাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত ও দণ্ড রদ, খালাস, অব্যাহতি প্রদান, পুনর্বিচারের নির্দেশ, দণ্ড বহাল, সিদ্ধান্ত রদ না করা,
দণ্ড হ্রাস করা, সিদ্ধান্ত রদ করা, মানে নানান যখন যে মামলার পরিস্থিতি যেমন হবে আপিল আদালত সকল ধরনের সিদ্ধান্তই নিতে পারবেন। মানে আপিল আদালতের একটা অ্যাবসলিউট পাওয়ার আছে এখানে। আপিল আদালত যা কিছু তাই করতে পারছেন। দণ্ডের প্রকৃতি পরিবর্তন, অর্থাৎ সশ্রম ছিল বিনাশ্রম করে দিতে পারেন, বা বিনাশ্রম ছিল সশ্রম করে দিতে পারেন। দণ্ড বৃদ্ধির জন্য আপিল যদি করা হয়, মানে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে যদি আপিল হয়, মানে দণ্ড বৃদ্ধি করতে চাচ্ছে বাদীপক্ষ, সেক্ষেত্রে সিদ্ধান্ত ও দণ্ড রদ করা যাবে, খালাস করা দেওয়া যাবে, অব্যাহতি প্রদান করা যাবে, বা পুনর্বিচারের নির্দেশও দেওয়া যাবে। দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয়েছে, উল্টো দণ্ড আরো কমে যেতে পারে, খালাস পেতে পারে আপিল আদালত যদি মনে করেন। সিদ্ধান্ত পরিবর্তন বা দণ্ড বহাল রাখতে পারেন, দণ্ড হ্রাসও করতে পারেন, বৃদ্ধিও করতে পারেন, যে কোনো উপায়ে। অন্য কোনো আদেশের ক্ষেত্রে পরিবর্তন বা বিপরীত আদেশ প্রদান করতে পারেন। বিপরীত আদেশ বলতে খালাস হয়েছিল, দণ্ড দিয়ে দিল, অল্প হয়েছিল বেশি দিয়ে দিল, বেশি হয়েছিল অল্প দিয়ে দিল, এটাকে বোঝানো হচ্ছে। সংশোধন বা সঙ্গত মানে সঙ্গত আদেশও দিতে পারবেন। সংশোধনও করতে পারেন, বা দেওয়ার যায় এই ধরনের সঙ্গত কোনো আদেশও দিতে পারবে আপিল আদালত। তবে শর্ত হচ্ছে দণ্ড বৃদ্ধির সময় আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। দণ্ড বৃদ্ধি করা হচ্ছে আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। আসামিকে বলবে আপনার বিরুদ্ধে কেন এই যে দণ্ড কম ছিল সেটা বাড়ানো হবে না, সেটার জন্য আপনি কারণ দর্শান, শো ইওর কজ, শোকজ করবেন। মূল বা আদি আদালত সর্বোচ্চ যে দণ্ড দিতে পারতেন আপিল আদালত তার বেশি দণ্ড প্রদান করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। মূল বা আদি আদালত সর্বোচ্চ যে দণ্ড দিতে পারতেন আপিল আদালত তার বেশি দিতে পারবেন না। মনে করেন একটা মামলার বিচার হচ্ছে MM 1, আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 এই আদালতে হচ্ছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 একটি যে মামলার বিচার করছেন, এই মামলার ওনার ম্যাক্সিমাম 5 ইয়ার্স, 5 ইয়ার্স পর্যন্ত উনি সাজা দিতে পারবেন এই মামলায়, বা তার এখতিয়ার 5 বছর পর্যন্ত। এখন এইটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদেশের বিরুদ্ধে চলে গিয়েছে হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ, অর্থাৎ মহানগর দায়রা জজের কাছে আপিল হচ্ছে। এখন মহানগর দায়রা জজ এই 5 বছরই দিবেন, 5 বছরের বেশি দিতে পারবেন না। যদিও মহানগর দায়রা জজ মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন, যাবজ্জীবনও দিতে পারেন, 14 বছরও দিতে পারেন, কিন্তু 5 বছরের বেশি দিতে পারবেন না। কেন? কারণ এটা তো আর মূল মামলা না। মূল মামলায় হলে উনি মহানগর দায়রা জজ যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু এটা যেহেতু নিম্ন আদালত থেকে বিচার হয়ে এসেছে আপিল মামলা, অতএব নিম্ন আদালত যতটুকু দিতে পারতেন এই অপরাধের ক্ষেত্রে তার বেশি দেওয়ার কি সুযোগ নাই। আশা করি এই লাইনটা বুঝেছেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। 426, 426-এ বলা হচ্ছে আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত। আপিল পেন্ডিং, পেন্ডিং পেন্ডিং মানে চলমান, যেটা চলছে, শেষও হয়নি, সিদ্ধান্ত হয়নি। দণ্ড স্থগিত করা যাবে আসামি আটক থাকলে জামিনে বা মুচলেকায় মুক্তি দেওয়া যাবে। এমন ক্ষমতা হাইকোর্টও প্রয়োগ করতে পারবে। তার মানে দায়রা জজও প্রয়োগ করতে পারবে, হাইকোর্টও করতে পারবে, অর্থাৎ যে কোনো আপিল আদালত করতে পারবে। সিএমএম সিজেএম ইনু আপিল গ্রহণ করেন, আবার দায়রা জজ, মহানগর দায়রা জজ আপিল গ্রহণ করেন, হাইকোর্ট ডিভিশন আপিল গ্রহণ করেন, অ্যাপিলেট ডিভিশন আপিল গ্রহণ করেন। সকল আপিল আদালতের এই 426-এর আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত করার ক্ষমতা থাকবে, এবং আসামিকে জামিনে মুক্তও দিতে পারবে। এমন ক্ষমতা হাইকোর্টেরও প্রয়োগ করতে পারবেন, যেটা বললাম। 2 বলা হচ্ছে অনধিক 1 বছর কারাদণ্ডের ক্ষেত্রে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আসামি আপিলের ক্ষেত্রে জামিনে মুক্তি। এখানে দেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুবই ব্যবহার করি এটা। 26-এর 2 অনধিক 1 বছর কারাদণ্ডের ক্ষেত্রে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আসামি আপিলের শর্তে জামিনে মুক্তি, আপিল দায়ের করা পর্যন্ত দণ্ড স্থগিত। মানে নিম্ন আদালতে মনে করেন MM 1-এ একটা মামলার কি হচ্ছে, আমার যেমন MM 5-এ একটা সাক্ষী চলছে, কিছুদিন পরে জাজমেন্ট হবে। এখন যদি কোনো কারণে দেখি আমি কনফিডেন্ট আছি যে খালাস পাবে আমার আসামি, কোনো কারণে যদি আসামির 6 মাস বা 1 বছরের কারাদণ্ড হয়ে যায়, 406 420-এর মামলা হতেই পারে, তো আদালত যদি দিয়ে ফেলেন, তাহলে আমার কি করার আছে? 26-এর 26 426-এ আমি বলবো যে আপিল দায়ের করার সাথে
আসামিকে জামিনে মুক্ত করা হোক। তার মানে আমি আপিল দায়ের করব, এই একটা দরখাস্ত সঙ্গে সঙ্গে দিয়ে দিব, যেদিন জাজমেন্ট হবে সঙ্গে সঙ্গে 426-এ একটা দরখাস্ত দিব যে আপিল দায়ের করার সাথে আসামির জামিনের প্রার্থনা। 1 বছরের কম হলে সঙ্গে সঙ্গে জামিন হবে, আসামিকে একদিনের জন্য হাজতে যেতে হবে না, যদিও 1 বছরের জেল হয়ে গেছে বা 6 মাসের জেল হয়েছে বা তার নিচে জেল হয়েছে। 1 বছরের বা তার কম জেল হলে ইনস্ট্যান্ট একটা বেল হিয়ারিং করা যায়, যেদিনকে জাজমেন্ট হয় সেদিনই। সেই দিনই তখন আদালত যদি মঞ্জুর করেন, আদালত সন্তুষ্ট হলে মঞ্জুর করবেন। মঞ্জুর করলে একটা সময় দিবে যে আপনাকে 1 মাসের মধ্যে আপিল দায়ের করতে হবে, ততদিন পর্যন্ত এই যে দণ্ড সেটা কি হবে, স্থগিত হবে। এবং আপিল দায়ের হয়েছে সেটার আবার একটা ইনফরমেশন স্লিপ ওই আদালতে 1 মাসের মধ্যে জমা দিতে হবে, না হলে কিন্তু আবার কনভিকশন ওয়ারেন্ট জেলারের কাছে পাঠিয়ে দিবে, জেলার আবার কিন্তু সেটা একটা ওয়ারেন্ট থানায় পাঠিয়ে দিবে যে আসামিকে ধরে আবার জেলে পুরে দিবে। তাহলে আপিল করতে হবে ওই 1 মাসের মধ্যে, এবং সেটার একটা ইনফরমেশন স্লিপ নিম্ন আদালতে জমা দিয়ে দিতে হবে, তাহলে আর আসামিকে ধরার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ কাস্টডি ওয়ারেন্টটা নিম্ন আদালত যিনি জাজমেন্ট দিলেন তার কাছেই থাকবে, তিনি ইস্যুই করবেন না, আসামি ধরা পড়বে না, অর্থাৎ জেলারের কাছে তো কোনো ওয়ারেন্টি যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন, এবং এখানে অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ আছে আমাদের যারা ডিফেন্স লয়ার হিসেবে আমরা কাজ করব। আপিল বিভাগে আপিলের বিশেষ বিধান সাপেক্ষে হাইকোর্ট কর্তৃক আপিলের প্রদত্ত দণ্ড আদেশ স্থগিত, আসামি জামিনে মুক্তি। এখানে 2 খতে আপিল বিভাগ বলতে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলের ডিভিশন সেটার কথা বলা হচ্ছে। হাইকোর্ট যদি কোনো মামলার আপিলে কাউকে দণ্ড প্রদান করে সেক্ষেত্রে সেটা স্থগিত করা যাবে, এবং আসামির জামিনও চাওয়া যাবে অ্যাপিলের ডিভিশনে, এবং জামিনে মুক্ত করাও যাবে। চূড়ান্তভাবে কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে যে সময়টুকু আসামি মুক্ত ছিল তা বাদ যাবে। তো এখানে চূড়ান্তভাবে, অর্থাৎ ফাইনালি যখন আসামির কারাদণ্ড হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, সেই ক্ষেত্রে যে সময়টুকু আসামি মুক্তি ছিল সেই সময়টুকু বাদ যাবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, মনে করেন নিম্ন আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 কাউকে 5 বছরের সাজা দিল। কত তারিখে দিল? 20-5-2023, একটা কাল্পনিক তারিখ লিখলাম, এই তারিখে সাজা দিল। এখন এই তারিখে সে জেলে চলে গেল। জেলে চলে যাওয়ার পরে যেহেতু 1 বছরের বেশি, অতএব ইনস্ট্যান্টলি কোনো জামিন নেওয়া যাচ্ছে না। এখন আইনজীবী পরের মাসের, আচ্ছা এই মাসেরই শেষ তারিখ, শেষের দিকে দিই, যে 30-5-2023, অর্থাৎ প্রায় 10 দিন পরে বা 10 দিনের দিন একটি আপিল দায়ের করলো, আসামির পক্ষে আপিল দায়ের করা হলো। তাহলে মাঝখানে তার কাস্টডি হলো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 11 দিন হচ্ছে। তাহলে এই যে 11 দিন সে হাজতে ছিল, আপিল দায়ের করার সঙ্গে সঙ্গে তাকে জামিন দিবে, তার মানে 31 তারিখে, 31-5 সে জামিনে মুক্ত হবে, অর্থাৎ রিলিজ পাবে। এই তারিখে সে রিলিজ পেল। দেখেন আবারও ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করেন। 20 তারিখ, 20 মেতে তার 5 বছরের জেল হলো, সঙ্গে সঙ্গে জামিন দিল না। 30 তারিখে আপিল দায়ের করলো, আপিল আদালত তাকে জামিন দিল, 31 তারিখে সে রিলিজ হলো। তাহলে 11 দিন তার কি হলো, হাজত হলো। 5 বছরের মধ্যে 11 দিন, এই যে 5 বছর, এই 5 ইয়ার্স মাইনাস 11 ডে, এটা হয়ে থাকলো তার। তার মানে এই জাস্ট 11 দিন তার সাজা খাটা হয়েছে। এখন আপিল চললো 2 বছর, 2 ইয়ার্স। এই যে 2 বছর যে আপিল চললো, এই আপিল চলার সময়টা কি হবে, বাদ যাবে। এখন সে যদি আপিল না করতো তাহলে 23 সাল থেকে তার 5 বছর যুক্ত করলে 28 সাল, 2028 সালে সে কি হতে পারতো, মুক্ত হতে পারতো। আপিল করার কারণে সে 2 বছর বাইরে ছিল, ফাইনালি তার আবার কি সাজাটা বহাল থেকেছে, অর্থাৎ তার আর কোনো আপিল করে কাজ হয়নি। তাহলে জাস্ট এই যে 11 দিন যেহেতু সে হাজতে ছিল, জেলখানায় ছিল, এই 11 দিন মাইনাস হবে। তাছাড়া এই যে 2 বছর যে সে বাইরে ছিল, রিলিজ অবস্থায় ছিল 2 বছর, এই রিলিজটা বাদ যাবে না। তার মানে তাকে ওই আরো 5 বছরই থাকতে হবে, জাস্ট 11 দিন মাইনাস হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটাই বলা হচ্ছে যে যেই সময়টুকু বাইরে ছিল, যে 25, 26, 426,
যে সময়টুকু আসামি মুক্ত ছিল তা বাদ যাবে, অর্থাৎ এই 2 বছর বাদ যাবে। এটা কাজ মানে জেল খাটা, আমাকে আমরা যেটা বলি যে জেল খেটেছে, এই 2 বছর তো জেল খাটেনি, অতএব এই 2 বছরও দেখাচ্ছে যে আর কাউন্ট করা হবে না। তার মানে এই 28-এর সাথে 2 যুক্ত করে 30 সাল পর্যন্ত চলে যাবে, এটাই বোঝানো হচ্ছে। অনেকে এটা উল্টো বুঝবেন, যে বাদ যাবে মানে মাইনাস হবে সেটা মনে করছেন, কিন্তু মাইনাস হবে না, এটা কাউন্টই হবে না সেটা বোঝা যাচ্ছে। তাহলে 28 সাল থেকে এই 2 বছর যেহেতু মাইনাস হয়ে মানে এটা কাউন্ট হচ্ছে না, তাহলে তার 30 সালে তার কি সাজা মওকুফ হবে। অর্থাৎ 23 সালের থেকে 25 সাল পর্যন্ত আপিল চললো, 25 সালে সে হাজতে ঢুকলো, 25 থেকে 30 সাল পর্যন্ত সে 5 বছর সাজা খাটবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। 427। আচ্ছা স্বপন ভাই, আমার ভয়েস মানে ধীরে হচ্ছে না স্বাভাবিক আছে? যদি স্বাভাবিক থাকে ওকে দিয়ে দিবেন, অডিও ভিডিও ঠিক আছে কিনা সেটা জানার চেষ্টা করছি আপনার থেকে। স্বপন ভাই একটু জানিয়ে দিবেন ওকে দিয়ে চ্যাট অপশনে গিয়ে। তো আমি যেটা বলছি যে খালাসের বিরুদ্ধে আপিল হলে, স্বপন ভাই লাইনে মনে হয় নাই। আচ্ছা, রফিক ভাই থাকলে, আচ্ছা স্বপন ভাই, থ্যাংক ইউ। আমি জিজ্ঞাসা করা হয়নি, অডিও ভয়েস অনেক সময় স্লো হয় এডিটিং করার সময়, তখন কিছু কিছু জায়গায় আমার ভয়েস টোনটা কি করে দিতে হয়, একটু বাড়িয়ে দিতে হয়। আবার যখন ভলিউম বাড়িয়ে দিব, আর তখন কিন্তু আবার সমস্যা হয় যে একটু আওয়াজ অস্পষ্ট হয়ে যায়, মানে শুনতে খুব একটা ভালো লাগে না ডেসিবেল বাড়িয়ে দিলে। তো অনেক সময় নেটওয়ার্কের কারণে কম বেশি হয়। 427, খালাসের বিরুদ্ধে আপিল হলে আসামি গ্রেপ্তার। এখন আসামি খালাস পেয়েছে, খালাস পেয়ে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দে আছে। কিন্তু বাদীপক্ষ এই খালাসটাকে আর মেনে নিতে পারলো না, সংক্ষুব্ধ হয়ে বাদীপক্ষ বা প্রসিকিউশন পক্ষ কি করলো, আপিল করলো যে ইউর অনার, আপিল আদালতে বলছে যে নিম্ন আদালত সঠিক বিচার করেননি, ন্যায় বিচার করেননি। যদি ন্যায় বিচার করতেন তাহলে এই আসামি খালাস পেতেন না। তো এই আসামির উপযুক্ত সাজা কামনা করছি, প্রার্থনা করছি। এখন এই যে আদেশে মানে খালাসের বিরুদ্ধে যখন আপিল হবে, আসামি গ্রেপ্তার হবে, গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা যাবে এবং জামিনে মুক্তি হতে পারবে। মানে খালাসের বিরুদ্ধে যখনই আপিল করা হবে ডিরেক্ট আবার ওয়ারেন্ট হয়ে যাবে। ওয়ারেন্ট হয়ে তাকে ধরার কথা বলবে, এবং সে যদি আবার স্যারেন্ডার করে জামিন নেয়, সেক্ষেত্রে কিন্তু তাকে জামিনও দেওয়া যাবে। মানে আপিল চলাকালীন সে জামিনে থাকবে, আপিল নিষ্পত্তি হলো। খালাস যদি খালাসি থেকে যায় তাহলে তার ভিতরে যেতে হচ্ছে না, তো খালাস থেকে যদি তার জেল আবার কিছুটা হয়, সেক্ষেত্রে তাকে আবার হাজতে জেল খাটতে পাঠিয়ে দিবে জেলখানায়। 431 আপিল পন্ড, অ্যাবাটমেন্ট, ঠিক সেম একটা শব্দ আছে অ্যাবেটমেন্ট। পেনাল কোডের পেনাল কোডের 107 ধারায় আছে অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট মানে অপসহযোগিতা বা অপরাধে সহযোগিতা। আর এখানে আমরা পাচ্ছি 431 সিআরপিসি। এটা কি? অ্যাবাটমেন্ট। এটা হচ্ছে, দেখেন, জাস্ট এখানে ই এবং এ, উপরে ই নিচে এ, জাস্ট এতটুকুই পার্থক্য। তাহলে এই অ্যাবার্টমেন্ট মানে পণ্ড বা বাতিল, অ্যাবার্টমেন্ট মানে পণ্ড বা বাতিল, তার মানে প্রায় সমুচ্চারিত শব্দ। জাস্ট উপরে ই, ই হলে পেনাল কোডের, আর এ হলে 431-এ আপিল পণ্ড হওয়া। পণ্ড হওয়া মানে বাতিল হয়ে যাওয়া। 417 যদি 417 ধারে যে খালাসের বিরুদ্ধে আপিলের কথা বলা হচ্ছে, 417 কতে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের কথা বলা হচ্ছে। আসামির যদি মৃত্যুদণ্ড হয় তাহলে আপিল পণ্ড হয়ে যাবে। আসামি খালাস পেয়েছে, আসামির সাজা কম হয়েছে, তাহলে আপিলকারী কি হবে? বাদী হবে বা প্রসিকিউশন হবে তার খালাসটাকে দণ্ডে পরিণত করার জন্য, অথবা কম সাজাকে বেশি সাজায় পরিণত করার জন্য। এখন আসামি যদি মারা যায় তাহলে কাকে সাজা দিবে? আসামি মারা গেছে, আপিল আর চালানোর দরকার নেই, আপিল পণ্ড হয়ে যাবে। তো যাকে সাজা দিব সেই তো মরে গেল, তার সন্তানকে তো আর সাজা দেওয়া যায় না, কারণ সিভিল মামলা তো আর এটা না।
এটা যেহেতু ক্রিমিনাল মামলা, অতএব আসামি মরে গেলে আপিল আর চালানোর দরকার নেই, আপিল পণ্ড হয়ে যাবে। অন্যান্য আপিলে অর্থাৎ খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে ছাড়া কোন ক্ষেত্রে দণ্ড হয়েছে, এবার আসামি আপিল করলো, আসামি যদি আপিল করে তাহলে আপিলকারীর মৃত্যুতে অর্থদণ্ডের বিরুদ্ধে ব্যতীত। তার মানে প্রথম উপরে আসামির মৃত্যুতে, উপরে যে আসামি মারা যাচ্ছে সেখানে কিন্তু আপিলকারী বাদী বা প্রসিকিউশন, তাহলে আসামি মারা গেলে আপিল চলবে না। আর নিচে হচ্ছে যদি আপিলকারী মারা যায়, তাহলে আপিলকারী মারা গেলেও কিন্তু অ্যাবেটমেন্ট হবে। তাহলে আপিলকারী এখানে পরের বার আপিলকারী কি হবে, এখানে একটু বোঝার আছে, একটু কনফিউশন হতে পারে, আমি লিখে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। তাহলে এই ধারাটাই আমি দুইটা বক্তব্য বলেছি, দুইটা ক্ষেত্রে আপিল পণ্ড হবে। পড়াচ্ছি 431। 431 আপিল পণ্ড বা অ্যাবেটমেন্ট, আপিল পণ্ড বা অ্যাবাটমেন্ট। খালাস হয়েছে, অপর্যাপ্ত দণ্ড হয়েছে, তাহলে এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রেই আপিলকারী কে সেটা আমাদের বুঝতে হবে। এখানে এই দুই ক্ষেত্রে আপিলকারী হবে কে, বাদী হবে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধেও আপিলকারী কে হতে পারে, আসামি হতে পারে, কিন্তু আমরা বাদী ধরে নিই যে দণ্ড বাড়াতে চাচ্ছে আপিলকারী বা প্রসিকিউশন বা পিপি, পাবলিক প্রসিকিউটর বা বাদী। সিআর মামলায় বাদী আর অন্যান্য মামলায় পিপি। তো ইনি আপিলকারী কি করার জন্য, উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য হচ্ছে, আসামি, আসামির দণ্ড, মানে খালাস থেকে দণ্ড দেওয়া অথবা অপর্যাপ্ত দণ্ড থেকে দণ্ড বৃদ্ধি করা। তার মানে আসামির দণ্ড বা দণ্ড বৃদ্ধি, এটাই হচ্ছে উদ্দেশ্য খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে যদি আসামি মারা যায়, আসামির মৃত্যু, এই ক্ষেত্রে যদি আসামির মৃত্যু হয়, সেই ক্ষেত্রে কাকে, কার দণ্ড বৃদ্ধি করবে। এখন আসামির নাম মনে করেন যে রানা, এই রানায় মৃত্যুবরণ করলো, তাহলে উদ্দেশ্য ছিল এই রানার দণ্ড বৃদ্ধি করা। এখন রানা যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে কার দণ্ড বৃদ্ধি করবে, তখন এই আপিলটা কি হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, আপিল আর চলবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। 3 নম্বরে বলছে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য মানে এখানে আসামির দণ্ড হয়েছে, মনে করেন যে আসামির 14 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, 14 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে দেখলাম খালাস, দ্বিতীয় ক্ষেত্রে অপর্যাপ্ত দণ্ড, তৃতীয় ক্ষেত্রে 14 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। এবার আপিল কে করবে, বলেন কে বলবেন, একজন লাইনে আসেন। 14 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে আসামির মানে রানার, এখন আপিল কে করবে এখানে, হ্যাঁ যিনি হাত আসামি উত্তোলন করবে। করেছে, হ্যাঁ রনি আপু, থ্যাংক ইউ। যেহেতু 14 বছরের জেল, এটা তো সহজে ঢুকে যাবে না, আপিল করার সুযোগ আছে, তাহলে আসামি রানা কি করবে, আপিল করবে। তাহলে এখানে আপিলকারী কি হবে, আসামি। লিখা বোঝা যাচ্ছে রনি আপু? জি স্যার। আচ্ছা, তাহলে আপিলকারীও এখানে আসামি হচ্ছে। এখন আপিলকারী এখানে আসামি, এখানে আসামি যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ আপিলকারী মৃত্যুবরণ করা মানে এখানেও আসামি মৃত্যুবরণ করা। মজার বিষয় দেখেন, খালাস হোক অপর্যাপ্ত দণ্ড হোক, এখানে আপিলকারী কে হচ্ছে সেটা বিষয় না, এখানে আসামি মারা গেল, তার মানে রানা মারা গেল। এখানে আপিলকারী আবার আসামি, তার মানে আপিলকারী মারা গেল মানে ওই দুই ক্ষেত্রেই কিন্তু ওই রানা বা আসামি মারা যাচ্ছে।
একবারে উপরে রেসপন্ডেন্ট হিসেবে মারা যাচ্ছে, আপিলকারীর বিপরীতে এখানে আসামি কি রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্ট, আর এখানে আসামি নিজে আপিলকারী। এখন রেসপন্ডেন্ট হিসেবে আসামি মারা যাক আর আপিলকারী হিসেবে আসামি মারা যাক, আসামি যদি মারা যায়, এখানে 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আসামিকে, এখন আসামি মারাই গেল, এখন আর কাকে দণ্ড কমাবে, দণ্ড তো জিরো হয়ে গেল, সে মারা গেল, তার মানে তাকে তো আর একদিনও সাজা খাটতে হলো না, আর আপিল চালানোর কি দরকার আছে? তার না মানে স্যার, আর আমরা দুই ক্ষেত্রেই দেখছি, ওপরের দুই ক্ষেত্রে হচ্ছে রেসপন্ডেন্ট হিসেবে আসামি যখন মারা যাচ্ছে তখনও আপিল পণ্ড হয়ে যাচ্ছে, এবং নিচে আসামি যখন নিজে আপিল করছে তখনও যদি সে আপিলকারী হিসেবে মারা যায়, তারপরেও কি হয়ে যাচ্ছে, আপিল পণ্ড হয়ে যাচ্ছে। তাহলে উদ্দেশ্য আসলে কি সেটা বুঝলে প্রশ্ন যতই ঘুরিয়ে পিছিয়ে আসুক না কেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে দুই জায়গায় একবার বলছে আসামি মারা গেলে, একবার বলছে আপিলকারী মারা গেলে, আসলে দুই ক্ষেত্রে আসামি মারা যাচ্ছে। বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা নেক্সট সেকশনে চলে যাই। পরের সেকশন হচ্ছে 435। 435-এ বলা হচ্ছে নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। এখানে আমরা এর আগে যেটা দেখেছি আপিল আদালতের ক্ষমতা, এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে নিম্ন আদালতের নথি বা এলসিআর তলবের ক্ষমতা। এর আগে পড়লাম আপিল আদালতের ক্ষমতা, আর এখানে জাস্ট নথি তলবের ক্ষমতা। নথি তলব শুধু আপিলের ক্ষেত্রে না, রিভিশনের ক্ষেত্রেও করতে পারে। তাই আমরা 435টা একটু পড়ে নিই। বলা হচ্ছে নিম্ন আদালতের নথি বা এলসিআর বা লোয়ার কোর্টস রেকর্ড তলবের ক্ষমতা। হাইকোর্ট, দায়রা আদালত নিজ অধিক্ষেত্রে নিম্ন আদালতের নথি তলব করতে পারবেন। নিজ অধিক্ষেত্রে বলতে দায়রা জজ, রাজশাহীর যিনি দায়রা জজ, তো রাজশাহীর যে থানাগুলো আছে সেখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নথি তলব করতে পারবেন। রাজশাহী মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যতগুলো আছে তাদের নথি তলব করতে পারবেন। সেই সাথে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ যিনি আছেন জেলার, তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নথি তলব করতে পারবেন, কারণ তার আন্ডারে আছে রাজশাহীর। তো রাজশাহীর যিনি দায়রা জজ তিনি কি নাটোর বা ঢাকার দায়রা জজের যে ক্ষমতা সেটা কি প্র্যাকটিস করতে পারবেন? পারবেন না। আমি বলতে চাচ্ছি যে রাজশাহী সেশন সেশন জাজ কোর্ট রাজশাহী, সংক্ষেপে লিখলাম সেশন জাজ কোর্ট রাজশাহী, ইনি ইনার আন্ডারে যতগুলো কোর্ট আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহী, তাদের নথি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহীর নথি তলব করতে পারবেন। কিন্তু যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোর বা ঢাকা, তো এই এই কোর্টগুলোর নথি কি তলব করতে পারবেন? রাজশাহীর কোর্ট বা রাজশাহীটা নাটোর বা ঢাকা রাজশাহীটা ভাইস ভার্সা একে অপরেরটা পারবেন? পারবেন না। কারণ সেশন জাজ কোর্ট রাজশাহী, ইনার আন্ডারে রাজশাহীর যে জুডিশিয়াল কোর্ট গুলো আছে সেগুলো, নাটোরের গুলো নয়। নাটোরের গুলো নাটোরের যে সেশন কোর্ট আছে তার আন্ডারে, আর ঢাকার গুলো ঢাকার যে সেশন কোর্ট আছে তার আন্ডারে। আর হাইকোর্ট, হাইকোর্ট হচ্ছে বাংলাদেশের যতগুলো লোয়ার কোর্ট আছে, যতগুলো সেশন কোর্ট আছে, মহানগর প্লাস দায়রা জজ, তাহলে দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালত যতগুলো আছে সবগুলোর কার আন্ডারে? হাইকোর্টের আন্ডারে। তাই হাইকোর্ট সবগুলোরই নথি তলব করতে পারবে, সেই সাথে এই যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলোরও নথি তলব করতে পারবে। তার মানে হাইকোর্ট অনেক উপরে আছে, আর হাইকোর্টের নিচে যতগুলো সেশন কোর্ট প্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সবগুলোই আছে। তাই অধীনস্থ বিষয়টা আমাদের বুঝতে হবে। এটা আমরা এই আইনের প্রথম দিকেও কিন্তু জেনেছিলাম যে কে কার অধীনস্থ আছে। তো সেটা আমরা মোটামুটি বুঝছি যে হায়ার আর্কি অফ বাংলাদেশ জুডিশিয়াল সিস্টেম। তো এইটা আমি অবশ্য আপনাদেরকে প্রথম দিকের ক্লাসে আমি বুঝিয়েওছি কিছুটা, এবং সেটা এক্সট্রা নোটে খুব সুন্দর করে চার্ট আকারে থাকবে। সিপিসি তে যেমন আমি দিয়ে দিয়েছিলাম, কোর্টের স্ট্রাকচার দিয়ে দিব, তারপরে কোর্ট কিভাবে কাজ করে সে পদ্ধতিগুলো দিয়ে দিব, বিভিন্ন স্টেজেস গুলো দিয়ে দিব। সিভিল কোর্টেরও আমি দিয়ে দিব, কারণ সিভিল কোর্টের যে এক্সট্রা নোট দিয়েছি সেটা কিন্তু ইনকমপ্লিট, সেটাও কমপ্লিট আমি করেই দিব, প্রিন্ট করে পাঠাবো। তো করছি 435।
তাহলে নিজ নিজ অধিক্ষেত্রের হাইকোর্ট হোক বা দায়রা জজ হোক নথি তলব করতে পারবেন, দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই এই ধারা মতে দায়রা জজের অধীনে। তাহলে দায়রা জজের অধীনে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট না, নির্বাহী যে ম্যাজিস্ট্রেট গুলো আছে তারাও। 436, 436-এ বলা হচ্ছে অনুসন্ধানের আদেশ প্রদানের ক্ষমতা। 203 এবং 204-এর উপধারা 3 মতে খারিজ এবং আসামি যদি অব্যাহতি পায় সেক্ষেত্রে সিএমএম সিজেএম নিজে অথবা অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিতে পারবে। এটাকে বলা হয় জুডিশিয়াল ইনকুইরি। অনুসন্ধানের ইংলিশ কি হচ্ছে? জুডিশিয়াল ইনকুইরি। তাহলে অনুসন্ধান বলতে এখানে ইনকুইরি বোঝাচ্ছে, আর যেহেতু কোর্ট করছে তাই এটা জুডিশিয়াল ইনকুইরি। তবে শর্ত হচ্ছে এক্ষেত্রে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। তার মানে কেউ খালাস পেয়ে গেল, খালাস কখন, খালাস বলছি খারিজ হয়ে গেল মামলা এবং অব্যাহতি পেয়ে গেল মামলা শুরুতেই, মামলা আমলে নেওয়ার আগে যখন বুঝতে পারলো যে না এটা মামলা করার যথেষ্ট কারণ নাই, তখন অথবা তদন্ত দিল, তদন্ত হয়ে এসে যদি দেখে যে না তদন্ত সঠিক না, তদন্ত রিপোর্ট বাদীর বিরুদ্ধেই চলে যাচ্ছে, মানে বলছে যে এটা মামলা করার মানে সত্যতা পাওয়া যায়নি, অপরাধের ঘটনা সত্য নয়, মানে ফাইনাল রিপোর্ট আসছে, সেক্ষেত্রে কিন্তু আসামি অব্যাহতি পেয়ে যায় এবং মামলা খারিজ হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু অধিক অনুসন্ধান করা যাবে এবং অনুসন্ধান করলে আসামি যদি অব্যাহতি পায় তাকে আবার কারণ দর্শানোর সুযোগ দিবে, সরাসরি তার অব্যাহতি বা ডিসচার্জ আদেশ ক্যান্সেল করা যাবে না। 439, 439-এ বলা হচ্ছে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। এতক্ষণ আমরা পড়লাম আপিল, এখন আমরা শুরু করছি রিভিশন। আমরা সিপিসি তে রিভিশন কি জিনিস সেটা জেনেছি, আপিলটা হচ্ছে কমপ্লিট। হ্যাঁ, তো যেটা আলোচনা করছি রিভিশন। এত এতক্ষণ আমরা পড়েছি হচ্ছে আপিল, এখন পড়বো রিভিশন। 439 ধারা থেকে শুরু রিভিশন। হাইকোর্ট বিভাগে রিভিশন ক্ষমতা প্রথমে পড়বো, তারপরে দায়রা জজের রিভিশন ক্ষমতাও আমরা পড়বো। রিভিশনের মধ্যে প্রথমে আছে নিজে নথি তলব বা প্রেরিত বা কোনোভাবে গোচরীভূত হলে 338 ধারায় ক্ষমা প্রদর্শন বা দণ্ড বৃদ্ধি, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আসলে এখানে একটা রিভিশনটা কিসের ভিত্তিতে শুরু হবে সেটা প্রথমে বলা হচ্ছে। তো নিজে নথি তলব, হাইকোর্ট নিজে কোনো নিম্ন আদালতের নথি তলব করছেন বা রিভিশনের জন্য পাঠানো হচ্ছে হাইকোর্টে, অথবা কোনোভাবে গোচরীভূত হলে, অর্থাৎ এখানে ন্যাশনাল ইস্যু যদি হয়ে যায় কোনো মামলাটা, সেক্ষেত্রে হাইকোর্ট সেটা যদি নিজে থেকে বা কোনোভাবে যদি কেউ দরখাস্ত করে সেক্ষেত্রে রিভিশন করতে পারবেন। আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতেন তার বেশি দণ্ড দেওয়া যাবে না। ঠিক এর আগে আপিলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা দিতে পারবেন, দায়রা জজ সেটা দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না। হাইকোর্টও তাই, অর্থাৎ মামলাটা যদি দেখা যাচ্ছে যে ছোট মামলা হয় 2 বছর বা 3 বছর পর্যন্ত সাজা দেওয়া যায়, হাইকোর্টও ওই 2-3 বছর পর্যন্তই দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না রিভিশনে গিয়ে। কারণ নিম্ন আদালতে যে অপরাধটির বিচার করা হচ্ছে সেটা তো ছোট অপরাধ, সেটার জন্য তো হাইকোর্ট বড় কোর্টে গেলেও কি আর বেশি দেওয়া যাবে সাজা? বেশি দেওয়া যাবে না, সেটা তো আইনে নির্ধারণ করাই আছে। খালাসের সিদ্ধান্তকে পরিবর্তন করে দণ্ডদানের ক্ষমতা হাইকোর্টকে প্রদান করা হয়েছে মর্মে মনে করা যাবে না। হাইকোর্ট চাইলে খালাসকে দণ্ডে পরিণত করতে পারবেন বা দণ্ডকে খালাসে পরিণত করতে পারবেন, কিন্তু তার মানে এই নয় যে হাইকোর্টের এক্ষেত্রে অ্যাবসোলিউট ক্ষমতা আছে, তিনি নিজে চাইলেই সবকিছু করতে পারেন, এটা তেমনটি ভাবার মতো না। তাহলে বিষয়টা কি, নিম্ন আদালত থেকে যে নথিটা যাবে যেটা রিভিশনের জন্য বিবেচনা করা হচ্ছে, সেখানে মামলার মধ্যে যদি কোনো মেরিট থাকে, নিম্ন আদালতের যদি কোনো ভুল লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে দণ্ড কি করা যাবে, মানে জাজমেন্টটা পরিবর্তন করা যাবে। তাছাড়া জাজমেন্ট পরিবর্তন করবেন না,
নিম্ন আদালতের যে সিদ্ধান্ত সেটাই বহাল থাকবে। শ্যাডো করা আছে যে লাইনটি, দায়রা জজ 439 ক ধারা মতে আদেশ দিলে উক্ত বিষয়ে কার্যক্রম চলবে না। তার মানে দায়রা জজ যদি কোনো রিভিশন করে সেটার আদেশ দেয়, সেকেন্ড রিভিশন আর হাইকোর্টে করার সুযোগ নেই। তার দায়রা জজ একবার রিভিশন করলেন, সেটার বিরুদ্ধে হাইকোর্টে আবার ডাবল বা সেকেন্ড রিভিশন করার সুযোগ নেই। পাঁচে বলা হচ্ছে আপিল চললে আপিল যথাসময়ে রুজু করা না হলে রিভিশন চলবে না। যেখানে আপিল চলে, আপিলযোগ্য সিদ্ধান্ত, জাজমেন্ট বা আদেশ, সেক্ষেত্রে কিন্তু এটার বিরুদ্ধে আপিলই করতে হবে। যে আমি আপিল করলাম না, রিভিশন করি, এমন সুযোগ নেই। মানে যেখানে আপিল চলে সেখানে আপিলই করতে হবে, সেখানে রিভিশন যাওয়ার সুযোগ নেই। আমি এর আগেও বলেছিলাম সিভিল পড়াতে গিয়ে যে আপিল এক জিনিস, রিভিশন আরেক জিনিস, দুইটা একসঙ্গে হয় না, ওয়াটার অ্যান্ড ওয়েল এর মতন। যেখানে আপিল যাবে সেখানে আর রিভিশন যেতে পারবে না। তাহলে এখানে আপিল চলে, তাই রিভিশন এখানে চলবে না। উপধারা 2 মতে দণ্ডবৃদ্ধির বিরুদ্ধেও আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। তাহলে খালাসের বিরুদ্ধে দণ্ড দিচ্ছে, সেখানেও আসামি সুযোগ পাবে কারণ দর্শানোর বা আত্মপক্ষ সমর্থনের। দণ্ড কম ছিল, সেটা বৃদ্ধি করতে চাচ্ছে রিভিশনে গিয়ে অপরপক্ষ, সেখানেও আসামি কারণ দর্শানোর সুযোগ পাবে। তো এই ছিল হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতাটা কেমন হবে, সেই ক্ষমতাটা আমরা দেখলাম। এবার আমরা দায়রা জজের রিভিশন ক্ষমতাটা ঠিক তার পরের সেকশন 439 ক তে আছে। দায়রা জজের রিভিশন ক্ষমতা হাইকোর্ট বিভাগের অনুরূপ ক্ষমতা থাকবে। তাহলে আমরা এখানে হাইকোর্ট ডিভিশনের রিভিশন ক্ষমতা দেখলাম, ঠিক এর সাথে ক যুক্ত করে দিলেই সেশন জাজের রিভিশন ক্ষমতা আমরা দেখতে পাবো। তো সেশন জাজ বলতে এখানে মেট্রোপলিটন সেশন জাজ সহ দুইটাকে সেশন জাজে আমরা বলবো। এখানে এ- এর সাথে যুক্ত হবে জয়েন্ট সেশন জাজ, মানে যুগ্ম দায়রা জজ, এবং এ অ্যাডিশনাল সেশন জাজও কিন্তু যুক্ত হবে এর সাথে। অ্যাডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ, যুগ্ম দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজেরও কিন্তু এই রিভিশন ক্ষমতা থাকবে। তবে দায়রা জজ নিজে রিভিশন গ্রহণ করে সেই রিভিশনটা যুগ্ম এবং অতিরিক্তকে দিলে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ সরাসরি যুগ্ম দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের রিভিশন বা আপিল কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা নাই। তার মানে যুগ্ম দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের কোনো মামলা গ্রহণেরও আদি এখতিয়ার নাই, কোনো আপিল গ্রহণেরও আদি এখতিয়ার নাই, কোনো রিভিশন গ্রহণেরও আদি এখতিয়ার নাই। ওই তাকিয়ে থাকতে হয় কার দিকে? দায়রা জজের দিকে। দায়রা জজ যদি কোনো কিছু পাঠায় তাহলেই সেটার বিচার উনি করতে পারেন, তাছাড়া এনাদের কোনো বিচার করারও কি সুযোগ নাই। তাহলে উনি যখন বদলি হয়ে কোনো মামলা যখন যুগ্ম এবং অতিরিক্তর কাছে আসে, তখন ইনারা বিচার করতে পারেন, তাছাড়া ইনাদের কাছে কোনো কিছু সরাসরি আসে না। মানে আদি এখতিয়ার নাই, আপিলেরও নাই, মূল মামলারও নাই, আবার রিভিশনেরও এখতিয়ার নাই, আদি এখতিয়ার নাই। তো আসলে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে কত ধারার ক্ষমতা? 439 ক। আশা করি এই চার কোর্টেরই যে 439-এর ক ধারায় রিভিশন ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আছে সেই বিষয়টা পরিষ্কার করতে পারলাম। দায়রা জজের রিভিশন ক্ষমতা হাইকোর্ট বিভাগের অনুরূপ ক্ষমতা থাকবে। হাইকোর্ট যেগুলো করলো আগের পৃষ্ঠে আমরা দেখলাম, আগের ধারায় একই ক্ষমতা আছে। দায়রা জজের নিকট রিভিশনের দরখাস্ত করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। আগেই বললাম যে দায়রা জজ যদি রিভিশন করা হয়, দায়রা জজের কাছে যেটা দেওয়া হবে সেটাই চূড়ান্ত। তার মানে সেকেন্ড রিভিশনের কোনো সুযোগ নাই। তাহলে একবার রিভিশন করলো, দায়রা জজের কাছে রিভিশন করলাম, দায়রা জজ নিজে অথবা জয়েন্ট বা এডিশনাল সেশন জাজকে বা অতিরিক্ত দায়রা জজকে দিল, সেটা সিদ্ধান্ত আসলো, এটার বিরুদ্ধে সেকেন্ড রিভিশন আমি কোথায় করতে চাচ্ছি? হাইকোর্টে করতে চাচ্ছি। যে না, আমি এটা মানি না, এটার জন্য সেকেন্ড রিভিশন হাইকোর্টে করতে যাচ্ছি, কিন্তু সিআরপিসিতে সেকেন্ড রিভিশনের কোনো বিধানই নাই। অর্থাৎ দায়রা জজ যেটা বলবে সেটাই লাস্ট, সেটাই ফাইনাল। দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জজের নিকট রিভিশন প্রেরিত হলে অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা দায়রা জজের মতোই হবে। এখানে অতিরিক্ত দায়রা জজের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যুগ্ম দায়রা জজকেও দিতে পারে, যদিও এখানে স্পষ্ট উল্লেখ নেই
কিন্তু মামলা বদলি করলে রিভিশন যুগ্ম দায়রা জজ প্র্যাকটিস করতে পারবেন। 442 ক, 442 কতে কি বলা হচ্ছে? আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় আমরা জানি যে মূল মামলা নিষ্পত্তির সময় ম্যাজিস্ট্রেট কোর্টেরও বেঁধে দেওয়া আছে চার্জ গঠনের পর থেকে, এবং দায়রা জজেরও বেঁধে দেওয়া আছে। এখন আপিল এবং রিভিশনের সময় আবার একই সময়, সেটা রেসপন্ডেন্ট বরাবর নোটিশ জারির তারিখ হতে 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে, আবার 90 দিনের মধ্যেও রিভিশন নিষ্পত্তি করতে হবে। মানে দুইটার সময় একই, শুধুমাত্র কার্য দিবস গণনা করতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা জানতে পারলাম 442-এর ক অনুসারে কোনো আপিল বা রিভিশন নিষ্পত্তি করার যে সময়সীমা সেটা 90 দিন, শুধু কার্য দিবস অর্থাৎ যেদিন যেদিন কোর্ট চালু থাকবে সেদিন সেদিন গণনা করতে হবে। আর যেগুলো শুক্র শনিবার কোর্ট এমনিতেই বন্ধ থাকে সাপ্তাহিক, এছাড়া সরকারি যে ছুটিগুলো থাকে সেগুলো কাউন্টের মধ্যে আসবে না। আর এটা কখন থেকে শুরু হবে? রেসপন্ডেন্ট বরাবর নোটিশ জারির তারিখ হতে, অর্থাৎ অপরপক্ষ যখন জানতে পারলেন, একজন আপিল করলো তাহলে অপরপক্ষ বরাবর কি দিতে হবে? নোটিশ দিতে হবে, অপরপক্ষকে জানাতে হবে। রেসপন্ডেন্ট যেদিন জানতে পারলেন সেদিন থেকে কাউন্ট শুরু হবে, সেদিন থেকে, কারণ নোটিশ জারি না হলে তার শুনানি শুরু হচ্ছে না। আর শুনানি শুরু হওয়ার পর থেকেই এই সময়টা গণনা করা হবে। এই মুহূর্তে আমি প্রশ্ন করব যে আমরা আপিল এবং রিভিশনের নিষ্পত্তির সময় জানতে পারলাম এই ধারা থেকে, কিন্তু আমরা আরেকটা ধারায় জেনেছিলাম মূল মামলা নিষ্পত্তির সময়। কে বলবেন ম্যাজিস্ট্রেট কোর্টের কতদিন সময় এবং দায়রা জজ কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে? স্যার একজন লাইনে আছেন? 180 দিন আর 360 দিন। 180 দিন আর 360 দিন স্যার। ম্যাজিস্ট্রেট সাদিয়া আপু, আদালতের 180 দিন আর দায়রা হ্যাঁ, আদালতে 360 দিন। আচ্ছা, এখন বলেন তো ম্যাজিস্ট্রেটকে কম সময় দিল আর দায়রাকে বেশি সময় দিল কেন? যুক্তি কি? তো যাই হোক, সবাই যারা চাকরি করে সবাই কি সরকারেরই অনুগত। তো না, আমি এখানে আসলে ওই অতিরিক্ত, সেন্সে বলিনি, আমি না, আমি বলেছি যে বুঝতে পারছি আপনি, না আমি বুঝতে পেরেছি, কিন্তু ওইটা রাখা যাবে না। তো যাই হোক, আমি যেটা ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হচ্ছে অতিরিক্ত সময় দায়রা জজকে দেওয়া হলো। দায়রা জজের কিন্তু সিভিল ক্রিমিনাল দুইটা এখতিয়ার আছে, এবং দায়রা জজ বড় কোর্ট, ওনার চাপ অনেক আছে, মামলা অনেক, সিভিল মামলা দেখতে হচ্ছে, ক্রিমিনাল মামলা দেখতে হচ্ছে। আর ম্যাজিস্ট্রেট কোর্ট সব মামলার তো বিচার ম্যাজিস্ট্রেট কোর্টকে করতে হয় না, ম্যাজিস্ট্রেট কোর্ট বিচার করে ছোট ছোট মামলাগুলো, আর বড় মামলাগুলো সব দায়রা জজে চলে যায়। তাহলে বড় বড় মামলার বিচার করতে তো সময় লাগবে একটু বেশি। তারপরে ওনার সিভিল এখতিয়ার আছে, চাপ বেশি কোর্টের। আর তাছাড়া ওনার পুরো কোর্টকে আবার পরিচালনা করতে হয়। কোর্টে একটা মামলা একটা ঝামেলা হলো, সৃষ্টি হলো, ওই দায়রা জজের উপরে অনেক দায়িত্ব থাকে, যেহেতু জেলার সবচেয়ে বড় কোর্ট, এই কারণে তাকে একটু বেশি সময় দেওয়া হয়েছে। আর ম্যাজিস্ট্রেট কোর্ট ছোট ছোট মামলা করে, ছোট ছোট মামলায় বেশি সময় দেওয়ার দরকার নাই, এই সেন্স থেকে তাকে সময়টা কম দিয়েছে। সরাসরি সিপিসি এটা নির্ধারণ করে দিচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু এর মধ্যে শেষ হয় না, আরো বেশি সময় লেগে যায়। তো ঠিক আছে, ধন্যবাদ, আপনারা জিনিসগুলো মনে রেখেছেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আপনাদের ধারাটাকেও বলতে পারবেন যে এই যে 120 দিন এবং 360 দিন, না 180 দিন এবং 360 দিন, তো কত ধারায় আছে? 442 এর ক স্যার, 442। না, ওই যে মূল মামলা নিষ্পত্তির 339 মূল এর গ, মামলা 300 39 এর গ, 339-এর গ। আচ্ছা, 339-এর Subsection গ 1 কিনা? হ্যাঁ, 339-এর গতে আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট 180 দিন মানে 6 মাস, দায়রা অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা 360 দিন। তো এই যে ধারাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে মজার বিষয় হচ্ছে 342-এর ক, আর ওখানে 442-এর ক, আর এখানে 339-এর গ, তাই নয় কি? তাই এখানে তাহলে মনে রাখার একটা টেকনিক বের করি আমরা। দেখেন এখানে প্রথম দুইটার 3-3 মিল আছে, এটাও 4-4 মিল আছে, এখানেও শেষে একটা লেটার যুক্ত আছে, এখানেও একটা লেটার যুক্ত আছে। তো এভাবে আমরা একটু সিমিলারিটি পাচ্ছি এই সময়ের মধ্যে। এরপরে আমরা চলে যাই পরের 476 খ। মাঝখানের যে ধারাগুলো আছে, কারো ইন্টারেস্ট থাকলে নিজ দায়িত্বে দেখে নেবেন।
তবে খুব একটা দরকার নেই। আপনারা নিজেদেরকে মিউট করে দেন, আবার প্রয়োজনে লাইনে আসবেন, যেহেতু নয়েজ আসছে, গাড়ির শব্দ আসছে। 476 খ, মিউট করে দেন সবাই নিজেদেরকে। আপিল অর্থাৎ বিচার পরিচালনা প্রভাবিতকরণ সংক্রান্ত অপরাধ প্রসঙ্গে 476 ক অনুসারে অভিযোগ অস্বীকার করলে আবেদনকারী আপিল করতে পারবেন। অভিযোগ আমলে নিলে যার বিরুদ্ধে নালিশ করা হয়েছে তিনি আপিল করতে পারবেন। অতঃপর ঊর্ধ্বতন আদালত পক্ষসমূহকে নোটিশ দিয়ে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ বা নিজেই ওই অভিযোগ করতে পারবেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ সেকশন নয়, তো এইটা একটু দিয়ে রেখেছি। এর আগে একটা জায়গায় এখান থেকে একটু মানে প্রশ্ন এসেছিল, এই কারণে একটু জাস্ট দেখে নেবেন, খুব একটা বোঝার কিছু নাই। 491 হচ্ছে হেভিয়াস কর্পাস জাতীয় আদেশ প্রদানের ক্ষমতা, ডিরেকশন অফ দ্য নেচার অফ এ হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস শব্দের অর্থ হচ্ছে বডিকে নিয়ে আসা। কর্পাস বলতে কিন্তু কোনো বডি বা কোনো মানুষের শরীরের কথা বলা হচ্ছে। তো এই শরীরটাকে আদালত যখন চাইবেন আদালতের সামনে নিয়ে আসতে হবে। এক ভাইকে মিউট করতে যে আমার সময় নষ্ট হয়ে গেল। তো যাই হোক, হাইকোর্ট যখনই উপযুক্ত মনে করেন নির্দেশ দিতে পারবেন। নির্দেশ দিতে কি বিষয় নির্দেশ দিতে পারবেন? হ্যাবিয়াস কর্পাসের নির্দেশ দিতে পারবেন। আপিল অধিক্ষেত্রের মধ্যে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির। আমরা দেখি যে বলে যে পুলিশ, র্যাব বা কোনো সিভিল পোশাকে কোনো ব্যক্তি বা কোনো দল এসে কোনো ব্যক্তিকে তুলে নিয়ে গেছে, আমরা আশঙ্কা করছি তাকে গুম করে দিবে। এই ধরনের রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতি দেখি। অনেকেই দাবি করে যে এই ব্যক্তিকে তুলে নিয়ে গেছে, কোনো কোর্টে চালান দেয়নি, গুম করে রেখেছে বা এতদিন ধরে রেখেছে, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তো যদি কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বা সদস্যগণ, সেক্ষেত্রে তাকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কোনো আদালতে প্রোভাইড করা না হয়, চালান দেওয়া না হয় বা আদালতের কাছে সোপর্দ করা না হয়, বা তার বিরুদ্ধে কি অভিযোগ, কি মামলা করা হয়েছে সেটা যদি স্পষ্ট করা না হয়, সেক্ষেত্রে এই যে 491 ধারায় হাইকোর্টে হেভিয়াস কর্পাস এর জন্য আবেদন করা যায়। সেই ক্ষেত্রে এই আবেদন করলে এই ব্যক্তিকে আদালতে আ- হাজির করার নির্দেশ দিতে পারবেন আদালত, সেটাই বলা হচ্ছে। তার মানে হ্যাবিয়াস কর্পাস মানে এই কর্পাস বা এই মানুষের শরীরটাকে কি করেন? উপস্থিত করেন, মানে মানুষটাকে উপস্থিত করেন। অনেকে সন্দেহ করে যে আসলে সে বেঁচে আছে কিনা, তো বেঁচে থাকলে তো তাকে হাজির করবেই। সেই কারণেই এই ধারায় আবেদন করা হয় হাইকোর্টে, শুধুমাত্র হাইকোর্টের ক্ষমতায় আছে এটা। সরকারি বা বেসরকারি হেফাজতে বেআইনিভাবে যৌক্তিকভাবে আটক ব্যক্তিকে মুক্তির জন্য এ ধারায় আবেদন করা যেতে পারে। কোনো জেলে আটক ব্যক্তিকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করার জন্য এ ধারায় আবেদন করলে হাইকোর্ট সেটার মঞ্জুর করলে সেভাবে কাজ হবে। কোর্ট মার্শালে বা কমিশনারের নিকট বন্দীকে সাক্ষী হিসাবে হাজির করার জন্য। কোর্ট মার্শাল এটা কি জিনিস কেউ বলতে পারবেন? হাত উত্তোলন করেন। শোভন ভাই বলেন। কোর্ট মার্শাল বলতে যে আমরা আমাদের এই বিভিন্ন ডিফেন্সের যার নিজস্ব যে বিচারিক ক্ষমতাটা, যেমন নৌবাহিনী, বিমান বাহিনী, ওই ওইগুলার তাদের নিজস্ব বিচারিক যে ক্ষমতাটা, সেটাই তো কোর্ট মার্শাল। সেটাই কোর্ট মার্শাল, অর্থাৎ কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এই যে ডিফেন্স যারা আছেন তাদের ভিতরে যদি কোনো কেউ অপরাধ করে ফেলে, তাহলে সে অপরাধের বিচার ওপেন কোর্ট বা সাধারণ কোনো কোর্টে হবে না, জুডিশিয়াল সিস্টেমে হবে না। আর সেটা তাদের ভেতরে আলাদা কোর্ট বসানো হয়।
সেটাকে বলে ট্রায়াল ইন ক্যামেরা, অর্থাৎ গোপনে সে বিচারটা হয়। কিছু দেখা যাচ্ছে যে ব্যক্তিবর্গ থাকছেন, যেটা প্রশাসনের বলছি, তাদেরই ডিফেন্সেরই লোক থাকবেন, সেখান থেকেই তাদের কোর্ট অ্যারেঞ্জমেন্ট হয়, সেটাকে বলা হয় কোর্ট মার্শাল। অর্থাৎ আহ, কোনো সামরিক ব্যক্তিদের যে কোর্ট, সেটাই হচ্ছে কোর্ট মার্শাল। তো সেখানেও কিন্তু এই সিআরপিসি অনুসারে হয়। পেনাল কোডের যে বিষয়গুলো, সেগুলো আসতে পারে। সাক্ষ্য আইনের কিছু কিছু বিষয় কাজ করে, কিছু কিছু বিষয় কাজ করে না। তো তাদের জন্য আলাদা আইনই আছে, তাদের বিচার ব্যবস্থাও আলাদাই হয়। তো কোর্ট মার্শালেও যদি কেউ আটক থাকে, সেক্ষেত্রেও তাকে হাইকোর্টে আবেদন করে এই কোর্ট মার্শালের কোনো বন্দীকেও কিন্তু সাক্ষী হিসাবে হাজির করা যাবে। তার মানে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারবে, কোর্ট মার্শালের উপরে হাইকোর্টের কি আছে, একটা ক্ষমতা আছে। কোনো বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর, এক হেফাজত বলতে অন্য হেফাজত বলতে এক জেলখানা থেকে অন্য জেলখানাতে নিয়ে যাওয়ার জন্য। দেখাচ্ছে তার বাড়ি রাজশাহীতে, কিন্তু সে খুলনা জেলখানায় আছে। আর হাইকোর্টে আবেদন করা হলো যে স্যার, যেহেতু বাড়ি রাজশাহীতে, তো এই আসামিটাকে খুলনায় না রেখে রাজশাহীতে রাখলে তার আত্মীয়স্বজন নিয়মিত দেখা সাক্ষাৎ করতে পারবে। তো সেই উদ্দেশ্যে এই হাইকোর্টে 491 ধারায় আবেদন করলে, মঞ্জুর হলে, সেটা সেই খুলনা থেকে সেই আসামিটাকে কোথায় নিয়ে আসা হবে, রাজশাহীতে নিয়ে আসা হবে। অত্র ধারার জন্য সুপ্রিম কোর্ট সময় সময় বিধি প্রণয়ন করতে পারবেন। তো এখানে যা কিছু বলা আছে, এর বাইরেও যদি প্রয়োজন মনে করে, সুপ্রিম কোর্ট কি করবেন, বিধি প্রণয়ন করে এই 491 ধারাটাকে আরো এক্সটেনশন করতে পারবেন। হাইকোর্টের হ্যাবিয়াস কর্পাস জাতীয় যে আদেশ প্রদানের ক্ষমতা, এটাকে আরো বর্ধিত করতে পারবেন, সেই সুযোগও রাখা হয়েছে। অত্র ধারার বিধান নিবর্তনমূলক আটক অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন আইনের অধীনে আটক ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না। কি কারণে প্রযোজ্য হবে না? একটা পুলিশ কাউকে সন্দেহ করলো, একে ধরলো, যে একে না ধরলে হয়তোবা এ একটা নাশকতা সৃষ্টি করতে পারে, একটা জঙ্গি হামলা করতে পারে, এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে, বা বড় ধরনের অপরাধ করতে পারে, বা সন্দেহ করা হচ্ছে ডাকাতি করতে যাচ্ছে একটা দল, পুরো ডাকাত দলকে ধরে ফেলেছে পুলিশ, তখন সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে না। কারণ বলতে পারে যে আমি তো ডাকাতি করিনি, আমরা তো, আমাদেরকে কেন ধরা হয়েছে? তখন পুলিশ বলতে পারে যে আমরা সন্দেহমূলক ভাবে ধরেছি। তো এখানে একটা আহ, দেখা যাচ্ছে যে ব্যাংকের বড় ধরনের একটা ট্রানজাকশন আছে, টাকা পয়সা আছে, তো সম্ভাবনা আছে এই টাকাটা চুরি করার। বা অনেক সময় একটা মেলা হচ্ছে বা একটা লোক জমায়েত হয়েছে, সেখানে একটা বোমা হামলা হতে পারে। তো এই ধরনের নাশকতা বা বড় ধরনের অপরাধ এড়ানোর জন্য অনেক ব্যক্তিকে ধরা হতে পারে, যেটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ কোনো অপরাধ যেন করতে না পারে সেটার জন্য আগে থেকেই সন্দেহমূলকভাবে ধরে রাখা। তো এই ধরনের ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়ার জন্য, মুক্ত করার জন্য হাইকোর্টে 491 ধারায় যদি কি করা হয়, আবেদন করা হয়, তাহলে সেটা মঞ্জুর হবে না। তার মানে হ্যাবিয়াস কর্পাস এখানে আর খাটবে না, এখানে আর প্রযোজ্য হবে না। 492, 492 বলা হচ্ছে পিপি নিয়োগের ক্ষমতা। পিপি কে নিয়োগ করতে পারবে? সরকার। সরকার কর্তৃক এক বা একাধিক পিপি নিয়োগ করতে পারবেন। পিপির অনুপস্থিতি বা পিপি নিযুক্ত না হলে জেলা ম্যাজিস্ট্রেট পিপি নিয়োগ করবেন, জেলা ম্যাজিস্ট্রেট। তার মানে জেলা ম্যাজিস্ট্রেট বলতে ডিসি, জেলা প্রশাসক নিজেই। যখন সরকার করছেন না, তার প্রতিনিধি হিসাবে জেলা প্রশাসক কি করবেন, পিপি নিয়োগ করবেন। সরকার কর্তৃক নির্ধারিত পদের নিম্নস্থ পুলিশ ব্যতীত পিপি নিয়োগ হবে। তাহলে পুলিশকে পিপি নিয়োগ করা যাবে না, পুলিশ ছাড়া নিয়োগ হতে পারে। 494, পিপি সাধারণত অ্যাডভোকেটরা এখন নিয়োগ হয়। মামলা প্রত্যাহারের ফল, প্রসিকিউশন বা পিপি রায় ঘোষণার পূর্বে বা আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সবগুলো বা নির্দিষ্ট কোনোটি পরিচালনা প্রত্যাহার করতে পারবেন। ফলে প্রত্যাহারকৃত অভিযোগের জন্য চার্জ গঠনের পূর্বে যদি মামলা প্রত্যাহার করা হয় 494 ধারায়, সেক্ষেত্রে আসামি অব্যাহতি পাবে, এবং চার্জ গঠন হয়ে গেছে তারপরে যদি প্রত্যাহার করা হয় তাহলে আসামি খালাস পাবে। তাহলে চার্জের আগে আসামি প্রত্যাহার, চার্জের পরে আসামি খালাস। 496,
এতক্ষণ আমরা জানতে পারলাম মামলা কিভাবে করব, তার আগে জেনেছি সাধারণ বিষয়, পুলিশের তদন্ত জেনেছি, মামলা ফাইলিং, পুলিশের কাছে মামলা ফাইলিং, কোর্টে মামলা ফাইলিং, মামলা কিভাবে সাক্ষী নেওয়া হবে, চার্জ কিভাবে গঠন করা হবে, ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জ কিভাবে গঠন হয়েছে, তারপরে দায়রা জজের চার্জ কিভাবে গঠন করা হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, সাক্ষীকে জেরা করা হয়েছে, সাক্ষ্য আইনের বিষয়গুলো এখানে লিঙ্ক হয়েছে। তারপরে আসামিকে পরীক্ষা করা হয়েছে, আসামি সাপাই সাক্ষী দিলে 340 ধারায় সাপাই সাক্ষী দিয়েছে বা না দিক সেটা কম্পালসারি না। তারপরে আর্গুমেন্ট হয়েছে, আর্গুমেন্টের পরে জাজমেন্ট, জাজমেন্টের পরে এক পক্ষ পছন্দ হলো না, সংক্ষুব্ধ হলো, আপিলে গেল, বা আপিল যোগ্য না হলে রিভিশন করলো। তো এত কিছু জানার পরেও হ্যাবিয়াস কর্পাস এটা আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে জামিন গ্রহণ করা যাবে। এই যে জামিন, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন তাদের ইনকামের একটা বড় পথ হচ্ছে কি জামিন করানো। যখন কোনো মামলা হয়, পরে কি হবে পরে দেখা যাবে, আমার ছেলে বা আমার সন্তান বা আমি যেন কি না থাকে, জেলে না থাকে। তো উকিল সাহেবকে বলা হয় যে আপনি দ্রুত জামিনের ব্যবস্থা করেন, প্রয়োজনে একটা দিনের জন্য যেন এই আসামি হাজতে না যায়। তো এই যে জামিন করানোর যে বিধানগুলো, সেগুলো কিন্তু পরিপূরক বিধান বা অতিরিক্ত বিধান যেটাই বলি না কেন, এটা মামলায় জামিন করানোর বিষয়টা এই কারণে শেষের দিকে রাখা হয়েছে। এটা খুব জরুরি একটা বিধান হলেও শেষে রাখার কারণ হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কখন আসামি ধরা পড়বে তখন জামিন নিতে হবে, প্রথমে জামিন নিতে পারে, মাঝে জামিন নিতে পারে, শেষের দিকে জামিন নিতে পারে। বড় মামলা প্রথম দিকে জামিন দিচ্ছে না, শেষে জামিন দিচ্ছে। অর্থাৎ আগে মামলাটাকে পুরোভাবে স্মুথ করে শেষ করে দেওয়া হলো সিআরপিসি ধারাগুলোর মাধ্যমে, এরপরে শেষের দিকে এসে জামিন বিষয়ে এবং অন্যান্য যে বিধান আছে সেগুলো আলোচনা করা হচ্ছে। তো 496 থেকে জামিনের বিধানগুলো শুরু হচ্ছে। যে সকল ক্ষেত্রে জামিন গ্রহণ করা যাবে, জামিন মঞ্জুর বা গ্রাহ্য হবে। তাহলে এই যে এটা হচ্ছে একটা কোর্ট, তারপরে এটাকে আমি বলি যে একটা আসামি। তাহলে এখানে একটা আমি আসামি আঁকালাম, আর এখানে একটা কোর্টের চিন্তা করলাম। তো যদি জামিনের কথাটা বলি, জামিন, জামিন আসামি, জামিন দিবে। আর আরেকটা কথা বলছি আমি, যে আসামি জামিন নিবে। উপরে বলছি যে আদালত জামিন দিবেন। আরো একটা কথা বলি যে আদালত জামিন নিবেন। এখানে 4টা বাক্য লিখেছি, 4টা বাক্যর মধ্যে 2টা বাক্য সঠিক আছে, 2টা বাক্য ভুল আছে। কেউ বলতে পারবেন কোন 2টা সঠিক, কোনটা কোন জি 2টা স্যার। ভুল? জি স্যার। আদালত আচ্ছা, স্বপন ভাই বলেন। আচ্ছা, আমি আমি জিজ্ঞাসা করি, দিবেন। তিনি বলবেন। আচ্ছা আচ্ছা, এখানে আমি জিজ্ঞাসা করি যাকে, তিনি বলবেন। এখানে কাকে? আচ্ছা, নতুন স্টুডেন্টকে বলি, তারপর আপনাদের যারা পুরাতন স্টুডেন্ট তাদেরকে সুযোগ দিব আমি। প্রথমে মিল্লাত খান। মিল্লাত খান, আপনি লাইনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আদালত জামিন দিবেন, আদালত জামিন নিবেন, এই দুইটার মধ্যে একটা সঠিক একটা ভুল। আর আসামি জামিন দিবে আর আসামি জামিন নিবে, এর মধ্যে দুইটা, একটা সঠিক একটা ভুল। আপনি কি বলতে পারবেন? এবং বললেই হবে না, আপনাকে যুক্তি দিয়েও বুঝিয়ে দিতে হবে। আগে প্রথমে বলেন। স্যার, এখানে আদালত জামিন নিবেন আর আসামি জামিন, আদালত, তাও জি এটা কি সঠিক না ভুল বলছেন নিবেনটা? সঠিক স্যার, সঠিক। আচ্ছা সঠিক, তাহলে এটা ভুল আপনার কথা অনুসারে। আর জি নিচেরটার স্যার, মধ্যে? নিচেরটার ভিতরে
আসামি জামিন দিবে। আসামি জামিন দিবে, কিন্তু আমরা আমরা কিন্তু কথায় কথায় উল্টোটাই বলি, যে এখানে আমরা জামিনের দরখাস্ত করলাম, আদালত যদি মঞ্জুর করে মানে আদালত জামিন দিবেন, আদালত জামিন দিলে আহ, আমরা জামিন পাবো, আর না দিলে পাবো না, আমরা এইভাবে বলি, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে জামিন বলতে যদি আমি একটা ফিজিক্যাল কোনো কিছু বোঝাই, তাহলে এই জামিন নামাটাকে যদি আমি বোঝাই, জামিন নামা, জামিন নামা বলতে বেল বন্ড। এই যে বেল বন্ড একটা কাগজ, এই কাগজে লিখার পরে নিচে আইনজীবী সই করেন, মাঝখানে হাজতে আসামি হলে আসামির সই লাগছে না, কিন্তু স্যারেন্ডারকৃত আসামি হলে আত্মসমর্পণ করলে আসামিরও সই লাগছে মাঝখানে, আমাদের রাজশাহী কোর্টের যে ফরম্যাট। তো এইটা, এই বন্ডটা সই করার পরে, রেডি করার পরে, এইটা কিন্তু আলটিমেটলি কোথায় দিতে হয়? কোর্টে দিতে হয়। তার মানে আদালত জামিন নিবেন, এই যে বেল বন্ডটা আদালতে জমা দিতে হয়, তার মানে আদালত জামিন নিলে তারপরে আসামিকে জামিনে মুক্ত দিবেন। আদালত জামিন গ্রহণ করলে আসামি মুক্ত হবে। তাহলে আসামি কিন্তু জামিন নেওয়ার দরকার নাই, জামিন নিবে না আসামি, জামিন নিবে না। আসামি নিবে কি? মুক্তি নিবে। আসামি নিবে মুক্তি, যে আমাকে মুক্তির আদেশ দেন, মুক্তির আদেশটা আসামির দরকার। আর যে জামিন বা বেল, এই বেল এর একটা অর্থ হচ্ছে সাম অফ মানি, সাম অফ মানি। বেল শব্দের অর্থ সাম অফ মানি, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক, যেমন প্রথমে বলা হয় যে এত টাকার বন্ডে জামিন মঞ্জুর, 500 টাকার বন্ডে জামিন মঞ্জুর, 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর, এই যে টাকার কথা উল্লেখ করা হচ্ছে সেটাই হচ্ছে সাম অফ মানি। একটা নির্দিষ্ট সংখ্যক টাকার পরিমাণ উল্লেখ করা হয়, সেটাই হচ্ছে বেল। অর্থাৎ আপনি বেল বন্ডটা জমা দিয়ে দেন, একটা সিকিউরিটি দিয়ে দেন, স্থানীয় জামিনদার থাকবে, আইনজীবী সই করবেন, দেওয়ার পরে যদি আসামি মুক্ত হয়ে পলাতক হয়ে যায়, না আসে, সেক্ষেত্রে এই যে বন্ডে উল্লেখিত টাকাটা কিন্তু যিনি স্থানীয় জামিনদার তাকে জমা দিতে হবে, বা আইনজীবীকে জমা দিতে হবে, এই ধরনের একটা বাধ্যবাধকতা থাকে। তো এখানে আমাদের রাজশাহী কোর্টে বন্ডে উল্লিখিত টাকা কখনো আইনজীবী বা স্থানীয় জামিনদারকে দিতে হয় না। কিছু কিছু কোর্টে নাকি, খুলনা কোর্টে নাকি শুনেছি যে দিতে হয়। এবং কারা কারা স্থানীয় জামিনদার হতে পারে তাদেরকে আবার একটা তালিকা আছে, এবং সেটার জন্য তাদেরকে বেতনও দেওয়া হয়। এই ধরনের আমি কিছু ইনফরমেশন শুনেছি, কতটা সঠিক সেটা আমরা পরে জানবো। তো আপাতত ধরে নেন যে বেল বা বেল বন্ড এটা কোর্ট নিবেন, তার পরিবর্তে আসামিকে মুক্তির আদেশ দিবেন। আসামির দরকার রিলিজ, তাহলে আসামি জামিন নিবে না, নিবে কি? রিলিজ। জি স্যার। রিলিজ বা রিলিজ অর্ডার, রিলিজ বা রিলিজ অর্ডার দরকার হচ্ছে আসামির। হ্যাঁ, এই রিলিজ অর্ডারটা কোথায় দিয়ে দিতে হবে? জেলখানায়, তাহলে আসামি ছেড়ে দিবে। আর স্যারেন্ডার করলে রিলিজ অর্ডারটা দরকার হয় না, ইনস্ট্যান্টলি জামিনে মুক্তির আদেশটা তিনি পেয়ে যান। তো এই যেন কনফিউশন আপনাদের, অন্তত আমার স্টুডেন্ট যেন না হয়, যে আসামি জামিন নিবে, আসামি জামিন নিবে না, আসামি দিবে, তার পরিবর্তে কোর্ট জামিন গ্রহণ করে আসামিকে মুক্ত করবে। তো ঠিক আছে মিলাদ ভাই, আপনি বিষয়টা বুঝেছেন, খুবই ধন্যবাদ। এরপরে যেটা আছে এই আইনের 496, সেটা আমরা পড়ছি। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আইনগত অধিকার বলে যে ধারাগুলো জামিনযোগ্য, অর্থাৎ আমরা পেনাল কোডের 323 ধারা, এটা জামিনযোগ্য ধারা। তো এই ধারায় কেউ যদি জামিন নিতে দাঁড়ায়, এমনিতেই জামিন দিবে। এটা যেটা জামিনযোগ্য ধারা, সেটার এই জামিন মঞ্জুর হওয়া, অর্থাৎ আসামি জামিন গ্রহণ করার যে আদেশ, আদালত সেটা মঞ্জুর করবেন। তাহলে বেল গ্র্যান্ট হওয়া বা মঞ্জুর হওয়াটা, অর্থাৎ এই জামিনে মুক্তি পাওয়াটা হচ্ছে আসামির আইনগত অধিকার, কারণ সেটা বেলেবল সেকশন। তাই ওসি কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা আটক আদালতের হাজির হলে, তাহলে এখানে আমি প্রসিডিউরটা সিরিয়ালে বলে দিচ্ছি, যে ওসি আটক করলো, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো বা আটক করলো, আদালতে হাজির হলে আত্মসমর্পণ করলো, বা হাজির করা হলে, হাজির হলো মানে নিজে হাজির হলো, আত্মসমর্পণ করলো, বা হাজির করা হলো মানে
তাকে অ্যারেস্ট করে হাজির করা হলো। ওসির হেফাজতে বা আদালতের কার্যধারার যে কোনো পর্যায়ে জামিন বা জামানত দিতে প্রস্তুত থাকলে, তাহলে আসামি যদি জামিন দিতে চায় যে হ্যাঁ আমি জামিন বা জামানত দিতে পারবো, আমার অ্যাবিলিটি আছে, তার মানে যে টাকার কথা বলছেন আমি সেটা দিতে পারবো, আমার অ্যাবিলিটি আছে, বা স্থানীয় জামিনদার আছে আমার পক্ষে, বা আমার পক্ষে একজন আইনজীবী সাইন করে এই বেল বন্ড জমা দিবেন, এটার জন্য আমি রেডি আছি, মানে আমার উপযুক্ত কি জামিনদার আছে, স্থানীয় জামিনদার আছে, আমার আইনজীবীও আছে, অতএব আমি জামানত বা জামিন দিতে প্রস্তুত আছি, সেই ক্ষেত্রে জামিনে মুক্তি দিতে হবে। শর্ত ওসি বা আদালত উপযুক্ত মনে করলে নিয়মিত হাজিরার শর্তে জামিন গ্রহণ ব্যতীত, অর্থাৎ বেল বন্ড লাগবে না, জামিনদার ছাড়া মানে স্থানীয় জামিনদারও লাগবে না, শুধুমাত্র মুচলেখা সম্পাদন করলে মুক্তি দিতে পারবেন। কিন্তু এটা বাস্তবে খুব একটা প্রয়োগ করে না, বেল বন্ডই দিয়ে দেয়। পত্র ধারার বিধান 107-4 এবং 117-3 ধারার বিধানকে প্রভাবিত করবে না, সেখানে মুচলেকার বিষয়ে বলা আছে, শান্তি রক্ষার মুচলেকা। 497, তাহলে আমরা 496 বেলেবল সেকশনের কথা এবং 497 হচ্ছে নন বেলেবল সেকশন। নন বেলেবল অফেন্স মানে নন বেলেবল অপরাধের যে জামিন সেগুলোর আলোচনা আছে। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর বা গ্রাহ্য করা যেতে পারে কখন? 496 ধারায় অনুরূপ ক্ষেত্রে অনুরূপ উপায়ে জামিনে মুক্তি প্রদান করা যাবে। যাবে কিন্তু কোন কোন ক্ষেত্রে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ডে দণ্ডিত অপরাধে দোষী মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে মুক্তি দেওয়া যাবে না। তাহলে এমন একটা অপরাধ করেছে যেটা প্রমাণ হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তার মানে বড় অপরাধ, সে অপরাধের কি করা যাবে না? বেল মঞ্জুর করা যাবে না। তবে শর্ত হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের অভিযুক্ত ব্যক্তিকেও জামিনে মুক্তি দেওয়া যাবে বা জামিনে মুক্তি পাবে যদি সে হয়, তার মানে 3 প্রকারের ব্যক্তি নন বেলেবল সেকশনেও বেল গ্র্যান্ট হতে পারে। তারা কারা? 16 বছরের নিম্ন বয়স্ক, 16 বছর না, 16 বছরের নিচে। 16 বছর যদি পূর্ণ হয়ে যায়, মানে 16তম জন্মদিনের কেক কেটে ফেললে এই সুবিধা আর পাওয়া যাবে না। 16তম জন্মদিন আগামীকাল, আজকে পর্যন্ত সুবিধা পাওয়া যাবে, তার মানে আন্ডার 16, 16 না, তার মানে মাইনর। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে কয়জন ব্যক্তি? 3জন ব্যক্তি। কে কে? এই 3জন, একটা হচ্ছে 16 বছরের নিম্নে মানে মাইনর, তারপরে স্ত্রীলোক বা মহিলা, আর 3 নম্বর হচ্ছে পীড়িত বা সিক অথবা অক্ষম বা ইনফার্ম। তাহলে যিনি সিক তিনি ইনফার্ম, অসুস্থ হলেই তো মানুষ কি অক্ষম হয়ে পড়ে, চলাফেরা করতে পারে না। তো যিনি চলাফেরা করতে পারেন না তিনি আর কোথায় পালিয়ে যাবে, অতএব তাকে জামিন দেওয়া যেতে পারে, সেটাই বলা হচ্ছে। আর যিনি অসুস্থ অক্ষম, তাকে জেলখানায় রাখলে সে আরো অসুস্থ হয়ে যেতে পারে, তার আবার চিকিৎসা খরচ সরকারের আরো বাড়তি টাকা খরচ হবে, খেতে তো দিতেই হবে, আবার ঔষধও দিতে হবে। তো এটার কারণে তাকে জামিন দিলে অন্তত, মানে জামিনে মুক্ত করলে সে বাইরে চিকিৎসা নিতে পারবে, সরকারের খরচও কমবে, আর মানুষটা ভিতরে যে আরো অসুস্থ হয়ে যেতে পারে, তার প্রাণনাশের একটা কি থাকতে পারে, আর সম্ভাবনা থাকতে পারে, এই কারণেই তাকে দিতে হবে, এটা হচ্ছে যুক্তি। এখন যদি প্রশ্ন করা হয় 497 ধারায় মাইনর বলতে কত বছরের নিম্ন বয়স্ক ব্যক্তিকে বোঝায়, এখানে 16 বছর, তাহলে পেনাল কোডের এক এক ধারায় এক একটা বিষয় আসছে। তো বেলের সুবিধা নিতে গেলে 16 বছরের নিম্ন হতে হবে, 18 বছরের নিম্নে নয়। আমরা এমনি জানি যে 18 বছরের নিচে হলে মাইনর, কিন্তু এখানে 16 বছরের নিচে মাইনর। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে আরো তদন্তের প্রয়োজন হলে ওসি বা আদালত জামিনে বা মুচলেকায় বন্ড সম্পাদনের মাধ্যমে মুক্তি দিতে পারবেন। থানার ওসিও কিন্তু এই জামিন গ্রহণ করে মুক্তি দিতে পারবেন, নিয়ম আছে, কিন্তু দিতে চায় না। উপধারা এখানে 3-এ বলা হচ্ছে উপধারা 1 ও 2 অনুসারে মুক্তি দিলে কারণ লিপিবদ্ধ করতে হবে। বিচার সমাপ্ত বা সাক্ষ্য গ্রহণ শেষ হবার পর রায় ঘোষণার পূর্বে দোষী নয় মর্মে যথেষ্ট প্রমাণ থাকলে, আসামি হাজতে থাকলে রায় শ্রবণের উদ্দেশ্যে হাজির করা হলে জামিনদার ব্যতীত বা মুচলেকা বা বন্ড সম্পাদনের মাধ্যমে মুক্তি দিতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে কিছুদিন পরে
রায়ে আসামি কি হবে, খালাসি পেয়ে যাবে, তাহলে তাকে ছেড়ে দেওয়াই ভালো, মানে জামিনে মুক্ত করাই ভালো, ভিতরে আর রেখে কষ্ট দেওয়ার দরকার নেই। 5-এ বলা হচ্ছে হাইকোর্ট বা দায়রা জজ বা বিচারাধীন আদালত। তাহলে হাইকোর্ট বা দায়রা জজ বিচারাধীন আদালত মানে অন্য কোর্ট, যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যে কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট। হ্যাঁ, তো আলোচনা করছি 497 নন বেলেবল সেকশনের ক্ষেত্রে জামিন কিভাবে নেওয়া যাবে বা কারা পেতে পারে, আদালত কিভাবে জামিন নিবেন এবং আসামিকে মুক্তি দিবেন। 5 নম্বর পড়ছি হাইকোর্ট, দায়রা জজ এবং বিচারাধীন আদালত। অর্থাৎ বিচারাধীন আদালত বলতে নিম্ন আদালত হতে পারে, ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য ম্যাজিস্ট্রেট সবাই কোনো মামলার আসামিকে জামিনে মুক্তি দিলে তাকে আবার গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করতে পারবেন। জামিনে যিনি মুক্তি দিতে পারবেন তিনি আবার জামিনটা কি করে ক্যান্সেল করে আবার তাকে অ্যারেস্ট করার আদেশ দিতে পারবেন, বা আদালতে থাকলে সিডব্লিউ মূল্যে তাকে হাজতে প্রেরণ করতে পারবেন। অর্থাৎ যিনি জামিনে মুক্তি দিচ্ছেন তিনি আবার জামিনটা ক্যান্সেল করে তাকে ভিতরে রাখার নির্দেশ দিতে পারেন। 498 498 হচ্ছে জামিন মঞ্জুর করা বা অর্থের পরিমাণ হ্রাসের ক্ষমতা। বন্ডে উল্লেখিত যে টাকার কথা বলা হচ্ছে, যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা বা 10,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর। এই যে টাকার পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে হ্রাস করাও যাবে। সম্পাদিত বন্ডে অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনাপূর্বক নির্ধারণ করতে হবে, যা অত্যধিক হবে না। অত্যাধিক করে ফেললে এটাকে কম করার জন্য 498 ধারায় মানে কি করা যাবে, আবেদন করা যাবে। হাইকোর্ট, দায়রা জজ যে কোনো ব্যক্তিকে যে কোনো ক্ষেত্রে আপিল থাকুক না থাকুক জামিন মঞ্জুর করতে পারবেন। তাহলে হাইকোর্ট এবং দায়রা জজের অ্যাবসোলিউট ক্ষমতা আছে কি যে কোনো অপরাধ, সেটা সবচেয়ে বড় অপরাধ হোক না কেন, মৃত্যুদণ্ড দেওয়া যাবে। পেনাল কোডে সাধারণত 10টা ধারা আছে, আরো একটু যদি বাড়িয়ে বলি তাহলে 11টি ধারা আছে, 11টি ধারায় মৃত্যুদণ্ডের বিষয়ে বলা আছে। তো এই 11টি বা 10টি ধারায় যে মৃত্যুদণ্ডের কথা বলা আছে, এবং অন্যান্য তো আইন আছে, নারী শিশু আইন আছে, বিশেষ ক্ষমতা আইন আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে, এগুলো অনেকগুলো আইন আছে যেগুলোতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায়। তো যে কোনো ধরনের, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের অপরাধী বা অভিযুক্ত বা অভিযুক্তদের, আসামি বা আসামিদের হাইকোর্ট এবং দায়রা জজ ইচ্ছা করলে, কনভিন্সড হলেই জামিন মঞ্জুর করতে পারবেন, সে ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। বন্ডে অর্থের পরিমাণ হ্রাস করতে পারবেন এবং আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ গ্রেপ্তার পূর্ব জামিন, অ্যান্টিসিপেটরি বেল বা বলতে অগ্রিম জামিন বা গ্রেপ্তার পূর্ব জামিন, এটা আবার শুধুমাত্র হাইকোর্ট দিতে পারবেন। অ্যান্টিসিপেটরি বেল হাইকোর্ট দিতে পারবেন কিন্তু দায়রা জজ দিতে পারবেন না। এখানে দায়রা জজ এবং হাইকোর্ট যে কোনো ব্যক্তিকে বেল দিতে পারবেন, কিন্তু মানে বেলে মুক্ত করতে পারবেন, কিন্তু অগ্রিম জামিন বা আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল মানে গ্রেপ্তারের পূর্বে জামিন, সেটা শুধুমাত্র হাইকোর্ট দিতে পারবেন। আবারও বলছি, শুধুমাত্র হাইকোর্টেরই অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট করার ক্ষমতা আছে। এরপরে 499 বলা হচ্ছে আসামি ও জামিনদারের মুচলেকা বা বন্ড। এই ধারাতে কিন্তু বেল মিনস সাম অফ মানি, অর্থাৎ সিআরপিসি সেকশন 499 সাবসেকশন 1-এ বলা আছে যে বেলের অর্থ কি, সাম অফ মানি। একে বলা হচ্ছে জামিনে বা নিজ মুচলেকায় মুক্তি দেওয়ার পূর্বে পুলিশ বা আদালত যেরূপ পর্যাপ্ত মনে করেন সেরূপ পরিমাণের অর্থের একটি মুচলেকা বা বন্ড সম্পাদন করাবেন। জামিনে মুক্তির ক্ষেত্রে এক বা একাধিক জামিনদার, একজনও জামিনদারের চাইতে পারেন, আবার একাধিক জামিনদারও চাইতে পারেন। এখানে সাধারণত 2জন জামিনদার হয়, একজন স্থানীয় জামিনদার, একজন আইনজীবী নিজেই। কারণ যিনি জামিন করালেন মানে মঞ্জুর করালেন তিনি অথবা তার সেরেস্তার অন্য কোনো অ্যাডভোকেট কি করেন, বেল বন্ড দাখিল করেন। তো এই যে বেল বন্ড কিন্তু একজন অ্যাডভোকেটকে সাইন করতে হয়, তার মানে 2জন হয়ে গেল, একজন স্থানীয় জামিনদার, লোকাল সিওরিটি
এবং অ্যাডভোকেট, এই দুইজন। আরো যদি অতিরিক্ত যদি বলে যে স্থানীয় জামিনদার দুইজন হতে হবে, সেক্ষেত্রে হয়তোবা বলতে পারে যে এলাকার মেম্বার বা চেয়ারম্যান সহ, বা আসামির মা মা বাবা দুইজনই। এক বা একাধিক জামিনদার নিম্ন শর্তে বন্ড সম্পাদন করবেন। বন্ডে উল্লিখিত সময়ে ও স্থানে আসামি নিয়মিত হাজিরা দিবে, অর্থাৎ বন্ডে লেখা থাকবে কোন কোর্ট, সে কোর্টে হাজির হতে হবে এবং যে টাকার কথা বলা আছে বন্ডে উল্লিখিত সময়ে, তার মানে বন্ডের শেষের দিকে একটা লাইনে থাকে পরবর্তী ধার্য তারিখটা উল্লেখ করা থাকে, সে ধার্য তারিখে এবং ওই আদালতে উপস্থিত হতে হবে সেটা বলা থাকে। তার মানে নিয়মিত হাজিরা দিতে হবে, যেই কোর্টে মামলা থাকুক না কেন সেই কোর্টে, এবং হাজিরাটা অবশ্যই সময়ের মধ্যে দিতে হবে। বিকেল 5টার পরে হাজিরা দিতে আসলে তার হবে না, সেটা বলা হচ্ছে যে সময়ও এবং কোর্ট মানে স্থান বলতে কোর্টকে বোঝানো হচ্ছে। ভিন্নরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্তরূপ হাজিরা দিতে থাকবে, অর্থাৎ যতক্ষণ না অন্যরূপ আদেশ দেওয়া হচ্ছে ততক্ষণে হাজিরা দিতেই থাকতে হবে। অর্থাৎ ব্যক্তিগত হাজিরা যদি মওকুফ হয় বা মামলা শেষ হয়ে যায় তাহলে তার হাজিরা দিতে হচ্ছে না, আহ, ততদিন পর্যন্ত দিতে হবে হাজিরা। আরো শর্ত, অভিযোগের জবাব দিতে আহ্বান করা হলে হাইকোর্ট, দায়রা জজ, অন্য আদালতে আসামিকে হাজির হতে হবে। আরো শর্ত হচ্ছে অভিযোগের জবাব দিতে আহ্বান করা হলে, তার মানে অভিযোগ করা হয়েছে সেটা জবাব দিতে বলা হচ্ছে, তাহলে হাইকোর্ট বা দায়রা জজ অন্য আদালতে আসামিকে হাজির হতে হবে। এখানে আমরা বেল সংক্রান্ত যে ধারাগুলো পড়লাম, তাহলে বেল সংক্রান্ত যে সেকশন সেটা আমরা দেখলাম হচ্ছে 496, 497, 498 অ্যান্ড 499। তাহলে বেল সংক্রান্ত আমরা কয়টা সেকশন দেখতে পাচ্ছি? 4টি। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে সিআরপিসি তে জামিন সংক্রান্ত কয়টি সেকশন আছে? 4টি সেকশন আছে। এখন আমরা ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস, বা সংক্ষেপে আমরা বলি মিস কেস, এটা খুব পরিচিত। ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, দায়রা জজে মিস কেস করতে হবে। দায়রা জজ জামিন দিল না, হাইকোর্টে মিস কেস করতে হবে। এখন কে বলতে পারবেন এই যে মিস কেস, এটা কিন্তু একটা মিস কেস বা ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস যেটা বলি না কেন, এটা কিন্তু এক প্রকারের বেল পিটিশন, বেল পিটিশন বা অ্যাপ্লিকেশন। মিস কেস কেন করা হয়? ক্রিমিনাল মিস কেস, বেল অ্যাপ্লিকেশন এটা একটা, বেল পিটিশন এটা একটা। তাহলে এটা কোথায় করা হয়, কার কাছে? সেশন কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন। ম্যাজিস্ট্রেট কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট কি করলো? বেলটা রিজেক্ট করলো, মানে নামঞ্জুর হলো। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট যদি বেল কি করেন, এই বেল রিজেক্ট করেন, তাহলে তার বিরুদ্ধে চলে যেতে হবে আমাদের সেশন জাজ কোর্ট। তাহলে সেশন জাজ কোর্ট যদি মঞ্জুর করে ফেলে তাহলে তো আর কি করতে হচ্ছে না, আমাদের আর বেল হিয়ারিং করতে হচ্ছে না, মঞ্জুর হয়ে গেছে। কিন্তু এখানেও যদি আমাদের বেলটা কি হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, তাহলে আবার উপরে কোথায় চলে যাব? হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনে আমরা আবার মিসকেস করব। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট বেল হিয়ারিং করলাম, নামঞ্জুর হলো, রিজেক্ট হলো, দায়রা জজের কাছে গেলাম বেল চাইতে মিসকেসের মাধ্যমে। তাহলে দায়রা জজের কাছে ম্যাজিস্ট্রেট কোর্টের নামঞ্জুর আদেশের বিরুদ্ধে যে মিসকেস, মানে যেটা আবেদন করা হয় সেটাকে বলা হয় মিসকেস। আর দায়রা জজও দিল না, সেক্ষেত্রে হাইকোর্টে যখন আমরা আবার জামিন নিতে যাচ্ছি সেটাও একটা মিসকেস। তো এখানেও যদি বেল রিজেক্ট হয়, এবার আমার প্রশ্ন, দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে হাইকোর্টও যদি রিজেক্ট করে, হাইকোর্টের উপরে আমরা কি জানি? অ্যাপিলেট ডিভিশন থাকে। সুপ্রিম কোর্টের দুইটা শাখা, একটা অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। তো ম্যাজিস্ট্রেট কোর্ট, দায়রা জজ, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, এইভাবে উপরের দিকে চলতে থাকে।
ম্যাজিস্ট্রেট কোর্ট নামঞ্জুর করলো, দায়রা জজের কাছে গেলাম, দায়রা জজ নামঞ্জুর করলো, হাইকোর্টের কাছে গেলাম, হাইকোর্ট নামঞ্জুর করলো, আমরা কি অ্যাপিলেট ডিভিশনের কাছে যাব কিনা, এই বিষয়ে নতুন যারা স্টুডেন্ট আছেন তাদেরকে প্রশ্ন করব। কেউ উত্তর দিতে পারবেন? নতুন ব্যাচ থ্রিতে যারা যারা আছেন তারা হাত উত্তোলন করবেন, তাদেরকে আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে সুযোগ দিব। ব্যাচ থ্রির এখানে মুন্নি মুন্নি আপু আছেন কক্সবাজার থেকে। তিনি যদি উত্তর দিতে চান এটার, একটু লাইনে আসবেন। নতুন স্টুডেন্ট মুন্নি আপু কক্সবাজার থেকে, আপনার মাইকটা অন করে কথা বলতে পারবেন। আচ্ছা, আলম ভাই নতুন স্টুডেন্ট, আপনি লাইনে আসবেন। আলম ভাই, কি ব্যাপার, লাইনে আসছেন না কেন? আচ্ছা, কেউ কি নিজে থেকে লাইনে আসতে চাচ্ছেন? তিনি হাত উত্তোলন করেন, নতুন বা পুরাতন ব্যাচ, যে কোনো ব্যাচ। তাহলে এখানে পুরাতন ব্যাচ থেকে 3 জন হাত উত্তোলন করেছেন, আর একজন 4 জন নতুন ব্যাচের একজন আছেন আব্দুল বাতেন। আচ্ছা, বাতেন ভাই লাইনে আসেন, নতুন স্টুডেন্ট। লাইনে আস, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হচ্ছে, ম্যাজিস্ট্রেট কোর্ট নামঞ্জুর করলো, দায়রা জজের কাছে গেলাম, দায়রা জজ নামঞ্জুর করলো, হাইকোর্টে গেলাম, হাইকোর্ট নামঞ্জুর করলো, অ্যাপিলেট ডিভিশনে যাব কিনা বেল চাইতে। সাদিয়া আপু লাইনে আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। অ্যাপিলেট ডিভিশনে না যাব স্যার, জামিন চাইতে? না না স্যার, তাহলে কোথায় যাব? হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে গেলাম, হাইকোর্ট ডিভিশনে নামঞ্জুর করে দিয়েছে অলরেডি, এরপরে আবার কোথায় যাব? স্যার লিভ টু আপিল করা, কিন্তু জামিন স্যার হাইকোর্ট থেকে নিতে হয়। হ্যাঁ, জামিন হাইকোর্টে নিব, কিন্তু হাইকোর্ট জামিন দিল না, এরপরে আবার কি করতে হবে? অ্যাপিলেট ডিভিশনে যাওয়া যায়, লিভ টু আপিল অ্যাপিলেট, করা যায়। আমি আপিলের কথা বলছি না, আপিলের আলোচনা হচ্ছে না, জামিনের আলোচনা হচ্ছে। সর্বনিম্ন আদালতে আসতে হবে। আবারও হাইকোর্ট রিজেক্ট করলে আবার ম্যাজিস্ট্রেট কোর্টে আবার বেল হিয়ারিং, ফ্রেশ বেল হিয়ারিং করতে হবে, আবার ফ্রেশ বা নতুন করে বেল হিয়ারিং হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট দিল না, আবার যারা জাজ, আবার হাইকোর্ট, এইভাবে ঘুরতে থাকতে হবে। হ্যাঁ, একটা চক্র। কিন্তু অ্যাপিলেট ডিভিশনে কখনো বেল হিয়ারিং হয় না, অ্যাপিলেট ডিভিশনে বেল হিয়ারিং করার সুযোগ নেই। এটা আমার প্রথম প্রশ্ন ছিল। এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে বেল হিয়ারিং করছি, ম্যাজিস্ট্রেট কোর্ট নামঞ্জুর করলো, দায়রা জজের কাছে গেলাম, এটাকে বলা হচ্ছে মিস কেস। মিস কেস সংক্ষেপে আমরা বলি মিস কেস। তারপরে দায়রা জজ নামঞ্জুর করলে আবার হাইকোর্টে কি করতে হয়? মিস কেস, ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস, মিস কেস। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটার উত্তর দিবেন যে যে জানেন, উত্তর দিতে যাচ্ছেন তিনি হাত উত্তোলন করবেন, কেউ সরাসরি বলবেন না। যে দায়রা জজে বা হাইকোর্টে যে মিস কেস করি, এটা এই 4টা ধারার মধ্যে কোন ধারায় মিস কেস করা হয়, কে বলতে পারবেন? আচ্ছা, রনি আপু বলেন। স্যার দায়রা জজের 498 ধারায়। দায়রা জজে 498 ধারায়। শুধু এটা দায়রা জজ না, হাইকোর্টেও 498 ধারাতে 98 মিস ধারায়। কেস করা হয়। তাহলে মিস কেস বলতেই কিন্তু 498, এটা লিখে রাখেন, ভাইবার জন্য একটা হট কোশ্চেন, ভাইভাতে এটা ধরা হয়। এটা আমি করে যে দেখছি স্যার, এই জন্যই বলতে পারলাম। কোথায় করা দেখছেন? আমার স্যারের করা দেখছি, ওহো, মিস মানে কেস মিস কেস করা। করা দেখেছেন, সেখানে কি জি উল্লেখ থাকে স্যার, 498 মানে ধারায় মিস স্যার কেস আমাকে করা হচ্ছে? শিখিয়ে দিছিল। স্যার বলছিল 497, মানে এই ধারাটা ছোট, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে, যখন এটা দায়রাতে চলে যাবা তখন এটা 498 হয়ে যাবে, এই কথাটা আমার মনে আছে।
স্যার বলছিল। যেটা আমরা মিস কেস করি। জি স্যার। তার মানে মামলাটা যখন নিম্ন আদালতে থাকছে, ম্যাজিস্ট্রেট কোর্টে থাকছে, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা থাকা অবস্থায় আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরতে হবে। যা মামলা মার্ডার কেস, রেপ কেস, যত বড় কেস হোক না কেন, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরতে হবে প্রথমে। আগে ওখানে তো তিনি তো জামিনটা দিবেন না। বলতে হবে। তো যখনই তিনি তো দেখতেছি দিবেন উনি না। নামঞ্জুর করে দিচ্ছেন, তখন হ্যাঁ, নামঞ্জুরের কপিটা নিয়ে তখন আমরা চলে যাব 498 ধারায়, যে দায়রাতে চলে যাব বা হাইকোর্টে চলে যাব। আগে দায়রাতে যাওয়া হয়, অনেকে আবার দায়রাকে আচ্ছা। ওভারটেক করে হাইকোর্টেও যায়। এখন এখন আপনার এই জিনিসটা আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যেতে চাচ্ছি কোথায়, দায়রাতে, আবার ম্যাজিস্ট্রেট কোর্টকে বাইপাস করে সরাসরি হাইকোর্টে যাওয়া যায় আপনি বলছেন। এই কথার সাথে কে কে একমত, কে কে একমত না? মানে এটা আমি শিওর না স্যার, এটা যে আমি জানি তা না। মানে এটা আমি আমি অনেকে বলে যে দায়রা হ্যাঁ, দিবেন না, অনেকে বলে যে দায়রা কোর্ট দিতে পারবে না, এটা হাইকোর্টে যান, হাইকোর্টে যান। এটা আমি মুহুরীদের শুনছি, কখনো আমার হ্যাঁ, সিনিয়রকে যাওয়া দেখিনি। স্যার প্রথম এই- শ্রেণীর ম্যাজিস্ট্রেট নামঞ্জুর করলে তখন দায়রাতে, আর দায়রা নামঞ্জুর করলে তখন হাইকোর্ট ডিভিশনে। না, এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যে ম্যাজিস্ট্রেট কোর্ট নামঞ্জুর হলো সরাসরি হাইকোর্টে যাওয়া যাবে কিনা, মানে দায়রাকে ওভারটেক করে, যেটা উনি বলছেন, বাইপাস না করে। না, এটা একটা প্রসিডিউর, হ্যাঁ, মানে ওভারটেক করে যাওয়া যায় না। তার মানে এটা সম্ভব না। রনি আপু ক্লিয়ার হন এটা। হ্যাঁ স্যার, আমি এখানে ওকে বললাম যে সম্ভবত হ্যাঁ, এটা সম্ভব না, কারণ একটা তো তো আমি প্রসিডিওর আছে। এখানে হ্যাঁ, নামঞ্জুর হলেই দেন আমি হাইকোর্টে যাব। তো এখানে এখানে আবার সম্ভবও আছে। আমি সেটাও ব্যাখ্যা করছি। সেটা যখন আপনাকে মোহরি সাহেব বলছেন যে দায়রা জজ দিবে না, হাইকোর্টে যেতে হবে, মাঝখানে কিন্তু দায়রা জজ একটা স্যার মিসকেস কি করা যে হয়। বলছিল সেটা একটু বলি। ওই যে মাঝখানে পুলিশের একটা পরীক্ষা হয়েছিল, পুলিশ পরীক্ষায় অনেকগুলা জাল পরীক্ষার্থী ছিল, 14 জন। তো ওইখানে আমার পরিচিত এক ভাই ছিল। তো ওইখানে মুহুরীরা বারবার বলতেছিল এটা জীবনও দায়রা কোর্ট দেওয়ার ক্ষমতা রাখে না, আপনারা হাইকোর্টে চলে যান, নিম্ন আদালতের রায়টা নিয়ে হাইকোর্টে। এইটুকুই শুধু আমি শুনছি, বাট হ্যাঁ, বিষয়টা কখনো জাস্টিফাই করা হয়নি। তো এটা আমি ক্লিয়ার করি যে এখানে যে উনি বলেছেন যে হ্যাঁ দায়রা আদালত দিবে না, কিন্তু দায়রা আদালত দিক আর না দিক, দায়রা আদালতের কাছে যেতে হবে, দায়রা আদালতের নামঞ্জুর আদেশটা নিতে হবে, এবং সেটার সার্টিফাইড কপি অ্যাটাচ করে হাইকোর্টে বেল হিয়ারিং করতে হবে। সেটাও মিস কেস 498 ধারায়। এবার ক্লিয়ার হলেন? জি স্যার। স্যার বললেন কোন এখন ক্ষেত্রে যাওয়া যাবে? হ্যাঁ। কোন ক্ষেত্রে যাওয়া যাওয়া যাবে? 497 ধারায় অ্যান্টিসিপেটরি বেল, আগাম জামিন, সরাসরি হাইকোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টেও যাওয়া লাগে না। বুঝতে পারলাম? জি স্যার। অ্যান্টিসিপেটরি বেল, ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়া লাগবে না, দায়রা জজেও যাওয়া লাগবে না, সরাসরি হাইকোর্টে, এবং গ্রেপ্তারের পূর্বেই সেটা আগাম জামিন নিয়ে আসা। এরপরে 500 ধারা, হেফাজত থেকে মুক্তি, বন্ড সম্পাদনের পর, তার মানে রিলিজ অর্ডারের বিষয়ে বলা হচ্ছে। জামিন মঞ্জুর হয়ে গেছে, বন্ড সম্পাদনের পর আসামি সঙ্গে সঙ্গে মুক্তি পাবে আদালতে হাজির থাকলে। স্যারেন্ডার দেওয়া হয়েছে অথবা সেই দিন আসামিকে হাজির করা হয়েছে, মানে ধার্য তারিখ, তাকে হাজতখানা থেকে কোর্টের যে কাস্টডি সেখানে তাকে রাখা হয়েছে, কোর্টের কাস্টডি থেকে আবার কোর্টের ভেতরে ইজলাসের মধ্যে যে কাঠগড়া সেখানে তাকে রাখা হয়েছে। তার হিয়ারিং হচ্ছে, সে দাঁড়ালো, জামিন মঞ্জুর হলো, হাজতি আসামি সে, তাকে তো আর পাঠানো হচ্ছে না জেলখানায়, তাই সেখান থেকে তাকে মুক্তি দেওয়া যাবে। সেটা বলা হচ্ছে আদালতে হাজির আছে, স্যারেন্ডার দিয়ে হোক আর হাজতি হোক, সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দেওয়া যাবে, রিলিজ অর্ডার আর ইস্যু করার দরকার হচ্ছে না। আর হাজতে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করবে, রিলিজ অর্ডার। তাহলে যেহেতু জেলখানায় আছে, তাহলে জেলখানার বসকে, জেলার বা জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আদেশ দিবে কে? যে কোর্ট জামিন মঞ্জুর করলেন তিনি একটা রিলিজ অর্ডার, মানে লিখিত অর্ডার দিয়ে দিবেন যে তাকে রিলিজ দেওয়া হোক, তাকে মুক্ত করে দেওয়া হোক, তার জামিন মঞ্জুর হয়ে গেছে। তাহলে আদেশ প্রাপ্তির পর, এখানে আদেশে আছে, পুরাতন নোটে একার আছে, একারটা কেটে দেন। একটু আপনারা নিজেদেরকে মিউট করে দিবেন। বিছানার উপর দিয়ে আছে না, আমার বইটা বিছানার উপর যেটা ওইটা নিয়ে আসো। কি আপু?
যেটা বলছিলাম যে এখানে 500 ধারায় আদেশে প্রাপ্তির পর, এখানে আদেশে এই কারটা অতিরিক্ত আছে, এখানে হবে আদেশ। আদেশ প্রাপ্তির পর জেলের ভারপ্রাপ্ত অফিসার আসামিকে মুক্তি দিবে, সেটাই তো। যেটার জন্য চিঠিটা আসলো, আদেশটা আসলো, সেই কাজটাই তিনি করবেন। অন্য মামলায় আটক থাকলে, এখন মামলা একাধিক আছে, পিসিপিআর এ আরো মামলা আছে আসামির, সেই ক্ষেত্রে তো তাকে আর মুক্তি দেওয়া যাবে না, কারণ অন্য মামলায় তার কি হয়নি, জামিনে মুক্তির আদেশ হয়নি। তাহলে একটা মামলায় জামিনের মুক্তির আদেশ আছে, তাকে দেখাবে এটা জামিনে, জাস্ট রেজিস্টারে মেনটেন করে রাখবে। যখন সকল মামলায় তার জামিন মঞ্জুর হবে, তখন সে জামিন দিলে তাকে মুক্তি দেওয়া হবে। তা বলা হচ্ছে মুক্তি দাবি করা যাবে না, অর্থাৎ অন্য মামলায় আটক আছে তাই। মুক্তির জন্য সকল মামলায় জামিন পাওয়া আবশ্যক। তো এই ছিল আজকের আলোচনা। মোটামুটি ক্লাসটি খুব আমি কম্প্যাক্ট করতে পেরেছি, খুব বেশিও না কমও না, প্রায় সময়ের মধ্যে হয়ে গেছে। তো আজকের আলোচনা থেকে কারো যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে, এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছে, হাত উত্তোলন করবেন, আমি কথা বলার সুযোগ দিয়ে দিব। আর আজকের ভিডিওটি যথারীতি আগামীকাল সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সকাল 9টা-10টার মধ্যে। আব্দুল মাজিদ, হ্যাঁ লাইনে আসেন, এসে কথা বলেন। আব্দুল মাজিদ, আপনি হাত উত্তোলন করেছেন, আপনি লাইনে এসে কথা বলেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? স্যার ভালো আছে? আলহামদুলিল্লাহ স্যার। আমার একটু আগে একটা প্রশ্ন, যে অ্যান্টিসিপেটরি বেইল যেটা, এটা কি 497 না 498? 597, সরি 98, সরি সরি, এখানে লিখা আছে 98, আমি ভুল ক্রমে 97 বলেছি, এখানে লিখাই আছে ভেতরে। হ্যাঁ হ্যাঁ, 498। না, ওই যে যখন ব্যাখ্যা হয়েছিল তো তখন হয়েছিল। হ্যাঁ এখানে আছে, জাস্ট আমি বলতে লেগে স্লিপ অফ টার্ন 497 বলেছি। তাহলে অ্যান্টিসিপেটরি বেলটা মিস কেসটাও 498 এর মধ্যেই পড়বে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আমার এটাই জানার ছিল। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওনারা যেহেতু প্রশ্ন করছেন না, আশা করি ক্লাসটি এনজয় করেছেন, বুঝতে পেরেছেন। নোটটা পাশাপাশি থাকলে ক্লাস বোঝার সুবিধা হয়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।